This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সত্যজিৎ রায়ের নায়কে অনেকে ছবিটা দেখে সত্যজিৎ রায়ের ছবি, অনেকে উত্তম কুমারের অভিনয়ের জন্য ছবিটা দেখে। সত্যজিৎ রায়কে সৌমিত্র চট্টোপাধ্যায় অনুযোগ করেছিলেন যে নায়ক ছবিটার ক্ষেত্রে ওনাকে কেন নির্বাচিত করা হলো না। তখন সত্যজিৎ রায় বলেছিলেন যে নিজের আয়নাতে একবার নিজের চেহারাটা দেখো, শুধু এই কথা বলেছিলেন। তার মানে নায়ক বলতে উত্তম কুমারকেই বোঝায়, উত্তম কুমারই নায়ক, এর বাইরে আর কাউকে ভাবা যায় না, ভাবতে পারতেন না সত্যজিৎ রায়। তিন ভুবনের পাড়ি রিলিজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় জয়ধ্বনি চতুর্দিকে। সৌমিত্র বাবুর এই পারফরমেন্স নিয়ে উত্তম কুমারকে অপমান করা হয়েছিল, এটা কি সত্যি? বুদ্ধদেব ভট্টাচার্য উনিও এই উত্তম কুমারকে শিল্পী বলে মনে করতেন না, উনি মনে করতেন যে সৌমিত্র চট্টোপাধ্যায় বোধহয় অভিনেতা। সুপ্রিয়া দেবীর মেয়ে সোমার সম্পর্কে, সোমার সঙ্গে উত্তম কুমারের একটা সম্পর্ক নিয়ে একটা জল্পনা ছড়িয়েছিল, এটা কতটা সত্যি? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কফি হাউসে তখন কিছু ইন্টেলেকচুয়ালরা বসে এই কফি খেতেন আর এইসব আড্ডায় এই তুফান তুলতেন। উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সম্পর্ক নিয়েও অনেক জলঘোলা জল্পনা আছে। শুনেছি যে সুচিত্রা সেন এসে বাড়িতে ওই চাটা তৈরি করে দিতেন তখন। যে উত্তম কুমার দাপিয়ে বেরিয়েছেন এমন একটা সময় কি এসেছিল, আপনি যেহেতু তার পাশেই থাকতেন, আপনি বললেন যে ছায়া সঙ্গী, সেখানে উত্তম কুমার একেবারে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। শিল্পীদের ভিয়েতনামবাসীর পাশে দাঁড়াতে হবে এইরকম একটা ডাইরেক্টিভ দেওয়া ছিল বামপন্থী শিল্পীদের কাছে। উত্তম কুমার তখন বলেছিলেন যে আমার পাশের বাড়ির লোকটাই অভুক্ত, তো আগে তার কথা ভাববো না আমি ভিয়েতনামবাসীর কথা ভাববো। উত্তম কুমার চোর বলে পোস্টারও মেরে দিল ময়রা স্ট্রিটের দেয়ালে। সত্যি কি উত্তম কুমার ব্যক্তিত্বের সঙ্গে অন্য কারোর ব্যক্তিত্ব বিরাট ফারাক ছিল? তনুজা শুধু উত্তম কুমারকেই দেখে যাচ্ছেন, তা উত্তম কুমার খুব অস্বস্তি বোধ করে ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? তো বললো যে না না, আপনার এত সুন্দর আপনার চেহারা আর সেটাই আমি দেখছি এবং ফিল করছি। বর্তমান সময়ে দাঁড়িয়ে আজকাল বাংলা ইন্ডাস্ট্রির অনেক অভিনেতাকেই মহানায়ক বলে উপাধি দেওয়া হয়, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের নিজেদের সুবিধার জন্য কাউকে কাউকে মহানায়ক হিসাবে ঘোষণা করে দিচ্ছে। আপনি আপনার 8 বছর জীবনে সুপ্রিয়া দেবী ছাড়া অবশ্যই কোনো এমন মহিলাকে দেখে অভিভূত হয়ে পড়েছিলেন মহানায়ক, আপনার কোনো ব্যক্তিগত স্মৃতিচারণায় আছে? আমি সুপ্রিয়া দেবীর কাছ থেকে যেটা শুনেছি, উনি উত্তম কুমারকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা তোমার কাছে এত মেয়েদের কেন এত মেয়েরা তোমার কাছে হুমড়ি খেয়ে পড়ে বা এরকম তোমার, তখন উত্তম কুমার বলেছিলেন যে শোনো, গরুর পিঠে কিছু গরুর পোকা জন্মাতো, তাকে বলতো গরুর পোকা। তো উত্তম কুমার বলতেন যে এরা আমার গরুর পোকা, তো গরুর ঘাড়ে গিয়ে বসছে, গরু বুঝতে পারছে না, গরুর কোনো অনুভূতি নেই। তো এই হচ্ছে উত্তম কুমার। আর একটা এই প্রসঙ্গে বলছি, উত্তম কুমার 40 দিনের জন্য আমেরিকা গিয়েছিল। ঘরের মেয়েরা এবং স্ত্রীরা তারা উত্তম কুমারকে দেখবে এবং তার একটা সই সংগ্রহ করবে বলে বিশাল লাইন পড়ে গেছে। প্রত্যেকের থেকে $5 করে নিয়ে বলে উত্তম কুমারের সঙ্গে দেখা করিয়ে দিয়ে আর একটা করে সই, মানে তখনকার $5 মানে আজকের দিনে প্রায় 30,000 টাকার সমান। উত্তম কুমার মৃত্যুর পরেও রাজনীতির শিকার। উত্তম কুমারের জনপ্রিয়তাটা তারাও জানতো, সরকারও জানতো। তো এবং সে বহিঃপ্রকাশ যাতে মানুষের মধ্যে রাস্তায় নেমে না করে বা না দেখা যায়, সেই কারণে এই পলিটিক্সটা হয়েছিল। দীর্ঘ 8 বছর আপনি ওনার সাথে থেকেছেন, তো আপনার ওনার সাথে থেকে ওনাকে কাছ থেকে জানারও একটা সুযোগ হয়েছিল। তো অভিনেতা উত্তম কুমার না সাধারণ মানুষ উত্তম কুমার, ওনার কোন দিকটাকে আপনি এগিয়ে রাখবেন? জমালয় জীবন্ত মানুষ বলে ভানু বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, সেই ছবির যে রাইটার গৌরসি, তা গৌরদা বারবার ডায়লগ ফেল করছেন, তো উত্তম দা সেটা লক্ষ্য করেছেন
লক্ষ্য করে গৌরদাকে গিয়ে বললেন, কী ব্যাপার গৌরদা, আজকে আপনাকে অন্যমনস্ক মনে হচ্ছে? বললো, হ্যাঁ কী করব, আমার মেয়ের বিয়ে, 2000 টাকা বড় দরকার, আমি জোগাড় করতে পারি। উত্তমদা আলাদা ডেকেছেন, ডেকে একটা খামের মধ্যে খাম দিয়ে ওনাকে দিয়েছেন, দিয়ে বলেছেন, গৌরদা এটা আপনি খুলবেনও না, বলবেনও না কাউকে, আপনি এটা নিয়ে চলে যাবেন। গৌরদা যথারীতি নিয়ে চলে গেছেন, নিয়ে খাম খুলে দেখছে ওর মধ্যে 5000 টাকা। তখনকার দিনের এই 5000 টাকা আজকের দিনে অন্তত 10 লক্ষ টাকার সমান। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. শুরু করছি R+ নিউজ রুম। আমি ঋতুব্রত ভট্টাচার্য, আর আমার সঙ্গে রয়েছেন আমার সতীর্থরা। কলকাতা শহরের সাংবাদিক হিসেবে 3 জন মানুষকে চিনি, যে 3 জন মানুষ এখনো অ্যাটাচি ব্যবহার করেন। তাদের মধ্যে একজন আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাধন বাগচি মহাশয়। উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের সর্বশেষ বিয়ে তিনিই ছিলেন। সাধনদা, আপনাকে স্বাগত R+ নিউজ রুমে। নমস্কার। সাধনদা, আমি যে কথা বলছিলাম, আপনার সেই বিশ্ববিখ্যাত অ্যাটাচি, সেই অ্যাটাচিটা তো এখনো ব্যবহার করছেন। হ্যাঁ, এটা কি সেই উত্তম কুমারের দিন থেকে? অনেকটা তাই। তার কারণ আমি অ্যাটাচি ব্যবহার করি 50 বছর ধরেই, 50 বছর ধরে, এবং তখনকার দিনে অ্যাটাচিটা নিয়ে চলা একটা সম্ভ্রান্ত মানুষের একটা পরিচয় দিত। তা কাজের সুবিধেও হয়, সেই কারণে ওটা একদম বরাবর মেনটেন করে এসছি, এখনো করি। আমি তো উত্তম কুমারের বিষয়ে আপনাকে প্রশ্ন করবই এবং সে বিষয়ে আলোচনা করব। কোথাও কি আপনার কথার মধ্যে একটা বেদনার সুর পাচ্ছি? মানে একটা সময় বাঙালি বা বঙ্গ সমাজে যে সম্ভ্রান্ত আভিজাত্য ছিল, সেটা কি খর্ব হচ্ছে ক্রমশ আপনার চোখে? একদমই ঠিক কথা বলেছেন। তার কারণ তখনকার দিনে যে মানুষগুলো কলকাতা শহরে থাকতো, বা আমরা যাদেরকে দেখেছি, আমিও যে প্রজন্মে, আমি ধরুন 50 বছর এসেছি, তারও আগেকার যারা মানুষ ছিলেন, তারও 20 বছর আগেকার যারা ছিলেন, তাদের সান্নিধ্য পেয়েছি। তো সেই সময়ে কলকাতা শহরে যেসব মানুষ, তারা প্রত্যেকে চিনত এবং ইন্টারঅ্যাক্ট করতে পারত তাদের নিজেদের শিক্ষা দীক্ষা ভাবধারা কালচারের সঙ্গে। তো এখন কষ্ট হয়, বেদনা হয় যে আর সেটাকে মেলানো যায় না। সেই সময়, সেই যুগ, সেই মানুষ। আমি দর্শকদের জানিয়ে রাখি, আমরা আজকে সাধন বাগচি মহাশয়কে পেয়েছি। 3টে পর্বে আমাদের অনুষ্ঠানটাকে ভাগ করতে চলেছি। অবশ্যই প্রথম অংশে উত্তম কুমার থাকবেন, উত্তম কুমার জুড়ে থাকবেন, কারণ সাধন বাগচি মহাশয়ের জীবনে উত্তম কুমার সূর্যের মতো ছিল, এবং তার মৃত্যুর পরও অবিরত কলকাতায় যে গুটি কয়েক মানুষ সমস্ত বাধা অতিক্রম করে উত্তম কুমারের স্মৃতি নিয়ে লড়াই করে যাচ্ছেন, তাদের মধ্যে তিনি অন্যতম। এবং তিনি শিল্পী সংসদেরও পুরোধা পুরুষ, সে বিষয়ে আলোচনা করব। দ্বিতীয় অংশে অবশ্যই আলোচনা করব উত্তম কুমার পরবর্তী সময় বাংলা এবং বাঙালি। তার কারণ তিনি যেহেতু নিজেই সাংস্কৃতিক জগতের মানুষ, বহু মানুষের সঙ্গে, ব্যক্তিত্বের সঙ্গে তার পরিচয় ছিল, পরিচয় আছে, এবং শেষ অংশটা কম রোমহর্ষক নয়। কলকাতা পুরসভার এমন এক দায়িত্বে ছিলেন, যে দায়িত্বে তিনি যে কোনো বাড়ির অন্দরমহলে পৌঁছে যেতে পারেন। বিচিত্র অভিজ্ঞতা রয়েছে এই কলকাতা শহর নিয়ে। আমি আপাতত প্রথম অংশে মনোনিবেশ করব। সাধনবাবু, আমি প্রথমে একটা আপনাকে অনুরোধ জানাই। আপনি তো আজ থেকে আমার পরিচিত নন, আপনাকে আমি দীর্ঘদিন ধরে জানি। আপনি আমাকে আর আপনি বলবেন না, বয়স এবং সব দিক থেকে আপনি আমার থেকে অনেক বড়। আমি এবার চলে আসি সরাসরি প্রশ্নে। আমি উত্তম কুমারের বিষয়ে তো আসছি, কিন্তু তার আগে আমি জিজ্ঞেস করি যে কখনো ভেবেছিলেন স্কুল জীবনে, কলেজ জীবনে, যে উত্তম কুমারের এত কাছাকাছি আসবে? মানে ছোটবেলাকে উত্তম কুমারকে আপনি কিভাবে দেখতেন? আমি মফস্বলের মানুষ আর কি। আমি বহরমপুরে থাকতাম। 19
69 সালে কলকাতায় আসি, এসে সুরেন্দ্রনাথ কলেজে বিকম ভর্তি হই এবং সেই সময়ে হঠাৎ আমার এক বন্ধুর সঙ্গে আলাপ হওয়ার সূত্রে আমি একটা ছবিতে, চলচ্চিত্রে অভিনয়ের একটা সুযোগ পেয়ে যাই। সেটাই আমার চেহারার জন্য এখনো কিরকম সুন্দর চেহারা আপনার। হ্যাঁ, সেটা আপনি বলতেই পারেন। তার কারণ আমি যখন উত্তম কুমার যে সুপ্রিয়া দেবী মেয়েকে দত্তক নিয়েছিলেন এবং যে কার্ডটা ছাপা হয়েছিল, সেই কার্ডে উত্তম কুমারের সিগনেচার ছিল যে তিনি আহ্বান করছেন। তো এইরকম 50 জনকে নিমন্ত্রণের দায়িত্ব আমাকে দিয়েছিল। তো এর মধ্যে সব বিখ্যাত, সব তখনকার দিনের মানুষ ছিলেন। তো হরিসাধন দাশগুপ্ত মানে সত্যজিৎ রায়ের বন্ধু, বিখ্যাত হরিসাধন দাশগুপ্ত ডিরেক্টর ছিলেন অবশ্যই। তাকে নিমন্ত্রণ করেছিলাম, উনি এসেছিলেন। তো আমি ওই রিসেপশনে ছিলাম গেটেই, তা ধুতি পাঞ্জাবি আর যথারীতি চাদর এ করে। তা উনি আমার ছবির চেহারা দেখে বললেন, কি ব্যাপার, তুমি কি ছবি করছো এখন, কি ছবি তুমি নায়ক? বা তা উত্তম কুমার জিজ্ঞেস করলেন? না, ওই হরিসাধন দাশগুপ্ত। আচ্ছা, হরিসাধন, উনি বিখ্যাত পরিচালক। হ্যাঁ, অবশ্যই বিখ্যাত পরিচালক। তা সেই অর্থে তারপরে আমি যখন প্রথম উত্তম কুমারের সঙ্গে অসাধারণ ছবিতে অভিনয় করি, সেই সময়ও সন্তু মুখোপাধ্যায় তখন লাইনে এসেছে, 2-1 বছর হলো। তো আমার রাসপ্রিন্ট দেখে তারপর ওই গোল ঘর ছিল একটা স্টুডিওতে, বিখ্যাত গোলঘর, সেই গোলঘরে বসে আলাপ পরিচয়ে তারপরে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ছবি, কোন ছবিতে আমি সাইন করেছি নায়ক হিসাবে, এসব আলোচনা করতেন তখন। এবং সেই সময় আরও কিছু পরিচালক ছিলেন, যেমন সলিল সেন বিখ্যাত পরিচালক, পিনাকি মুখোপাধ্যায় বিখ্যাত পরিচালক, এদের সান্নিধ্য এসেছি এবং এরাও ছবিতে আমাকে যথাযথভাবে ব্যবহার করেছে অভিনয়ের মাধ্যম দিয়ে। তো আমি একটু অন্য প্রসঙ্গেই যাচ্ছি। আমি অসাধারণ ছবি, যেটা সলিল সেন, সেই ছবিতে উত্তম কুমার জানতেন না যে আমি ওরই সহকারী হিসেবে ছবিতে আত্মপ্রকাশ করছি। তা আমি আমার ওই ধুতি পাঞ্জাবি পরা অবস্থায় আমি যখন ফ্লোরে ঢুকেছি, তখন উত্তম কুমার দেখে অবাক হয়ে গেছেন। উনি ভাবছেন, উনি বললেন, কী ব্যাপার তুমি? আমি বললাম, দাদা আমি তো এই চরিত্রে অভিনয় করছি। বললো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলে উনি আমাকে। তখন কি আপনি উত্তম কুমারের প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট? তার আগে থেকেই আমি ওনার সঙ্গে যুক্ত ছিলাম এবং শিল্পী সংসদে। কিন্তু উনি জানতেন না যে সত্যিকারে মানে রিয়েল লাইফ আর রিয়েল লাইফের পিএ একই হতে চলেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি তো নাটক থেকে এসেছি, আমি বিশ্বরূপা থিয়েটারে চৌরঙ্গি নাটকে ওখানে অভিনয় করতাম, পরে আসামি হাজির নাটকে অভিনয় করেছি। তো ওই নাটক প্রফেশনাল স্টেজ, সেই প্রফেশনাল স্টেজের যারা আর্টিস্ট তাদের সংগঠন হচ্ছে শিল্পী সংসদ। তো আমি তার মাধ্যম দিয়ে বিকাশ রায়, তরুণ কুমার আমাকে শিল্পী সংসদে ইন্ট্রোডিউস করায় এবং তখনকার দিনে শিল্পী সংসদের সভাপতি হচ্ছেন উত্তম কুমার। এবং আমি যেহেতু অল্প বয়স এবং আমার চেহারাটাও কিছুটা অ্যাডভান্টেজ ছিল, সেই কারণে তখন ওখানে যিনি চলচ্চিত্র পরিচালক এবং সম্পাদক ছিলেন, তিনিও বিরাট বিখ্যাত মানুষ, অর্ধেন্দু মুখোপাধ্যায়। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক ছিলেন, একাধারে প্রযোজক ছিলেন এবং একাধারে অভিনেতা ছিলেন। তো সেই ব্যক্তিত্ব, এবং উত্তম কুমারকে ঢুলি ছবিতে উত্তম কুমারকে উনি নিয়েছিলেন, কিন্তু উত্তম কুমার ওই ফ্লোরে 5 মিনিট লেট করেছিলেন বলে ওনাকে ওখান থেকে মানে বাদ দিয়ে দেন, দিয়ে প্রশান্ত কুমারকে ওই ছবিতে ইনক্লুড করেন। তো এইরকম ব্যক্তিত্ব। তখন তো উত্তম কুমার খ্যাতির শীর্ষে, অবশ্যই খ্যাতির শীর্ষে, কিন্তু প্রথম দিককার ঢুলি, প্রথম দিককার ছবি, মানে ঠিক উত্তম কুমারের জীবন শুরু হওয়ার মানে তার আগে 74 হয়ে গেছে, তার আগে কাগজে কাগজে রিভিউ বেরিয়ে গেছে, অরুণ কুমারকে উত্তম কুমার হিসেবে ইন্ডাস্ট্রি চিনে গেছে, বাঙালি তার ওই বিস্ময়কর হাসিতে মোহিত হয়ে গেছে। তারপরেও উত্তম কুমারকে, সমস্যাটা হচ্ছে যে তখনকার দিনের যেসব পরিচালক ছিল তারাও অনেক বাঘা বাঘা পরিচালক ছিলেন এবং
আমি অজয় করের স্ত্রীর সঙ্গে আলাপচারিতায় আমি পরে গেছি, গিয়ে শুনেছি যে সুচিত্রা সেন এসে বাড়িতে ওই চাটা তৈরি করে দিতেন তখন ওনার বাড়িতে, মানে অজয় করের বাড়িতে, অজয় করের বাড়িতে বৌদির সঙ্গে কথা বলেছে। এবং অজয় করকেও আমি দেখেছি উত্তম কুমারের বাড়িতে। তো তারা অসম্ভব সম্মান করতেন, যে পরিচালক যে কত বড় ইয়ে সেটা সত্যজিৎ রায়ের মতো পরিচালক তার প্রমাণ দিয়ে গেছেন। তপন সিনহা, ইভেন পীযূষ বসু যিনি বিখ্যাত আমাদের ছবি দুই পৃথিবী ছবি করেছেন। তো তখনকার দিনে যারা নায়ক ছিলেন বা অভিনেতারা ছিলেন তারা প্রকৃত অর্থে শিল্পী ছিলেন, প্রকৃত অর্থে মানুষ ছিলেন বলে আমার মনে হয়। আমি একটু অর্ধেন্দুবাবুর পরিচালক অর্ধেন্দুবাবুর ব্যাপারে একটু যেতে চাইছি। তার কারণটা হচ্ছে যে আপনি বলছেন যে সেই সময় মানে তখন তো উত্তম কুমার মধ্য গগনে না হলেও উত্তম কুমারকে সবাই চেনে এবং বাংলার সেই সময় তারকা, তা চেনে, কিন্তু ঘটনাটা 5 মিনিটের জন্য বাদ দিয়ে দিলেন, আবার সেই অর্ধেন্দুবাবু শিল্পী সংসদেও রইলেন। আর তার কারণ হচ্ছে তখনকার মানুষ যারা তারা খুব প্রিন্সিপালি চলতেন এবং সময় তাদের কাছে বিরাট। এই প্রসঙ্গে একটা কথা বলি, উত্তম কুমার আমাদের একটা শিল্পী সংসদে একটা জুনিয়রদের নিয়ে একটা নাটক হবে গনসার দিয়ে, তা উত্তম কুমার পরিচালক। রিহার্সালটা কোথায় হবে? শিল্পী সংসদ অফিসে। আমরা এই অফিসে, যে এই অফিসে এক্স্যাক্টলি 86 লেনিন সরণি, এই অফিসে উত্তম কুমার টাইম চলে এলেন 6টায়, কিন্তু আমাদের যারা জুনিয়র আর্টিস্ট তারা অনেক সময় লেট করলেন, করার পরে আলটিমেটলি নাটকটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল মানে উত্তম কুমারের মানে সময়ের যে ইয়েটা সেটা ওই সব পরিচালকদের এবং তখনকার দিনে যারা চলচ্চিত্রে যুক্ত ছিলেন তাদের ব্যবহার এবং সময় ঠিক রাখার তার পরিবর্তে এরা তৈরি হয়েছে। উত্তম কুমারও সেইভাবেই তৈরি হয়েছে, সেটা তার জীবনের শিক্ষা। আর একটা কথা আমার যেটা মনে পড়ছে এখন, সেটা হচ্ছে ভি বালসারা। একবার হেমন্ত মুখার্জি ওই স্টুডিওতে রেকর্ডিং, তো রেকর্ডিংয়ে ভি বালসারা বিখ্যাত মানুষ, ভি বালসারা এসেছেন, উনিও ওই রকম 10 মিনিট লেটে এসেছেন। হেমন্ত মুখার্জি ঢুকতেই দিলেন না। হেমন্ত মুখার্জিকে বালসারা সাহেব বারবার রিকোয়েস্ট করলেন, বললেন যে না, আপনি আজকে আর এই ফ্লোরে ঢুকতে পারবেন না। তো তখনকার দিনের মানুষের এই রকম সময়ের যে দাম, সময়ের যে ইয়ে, সেটা তারা শিখিয়ে দিয়ে গেছেন পরবর্তী প্রজন্মকে। তো বর্তমান প্রজন্মের কথা আমি বলতে পারবো না, এখনকার পরিচালকরাই হয়তো সে সম্বন্ধে বলবে। আমি আবার একটু ফিরে আসি, অর্ধেন্দুবাবুকেও 5 মিনিট দেরি করার জন্য উত্তমবাবুকে বাদ দিয়ে দিলেন ঢুলি ছবিতে, অথচ এই অর্ধেন্দুবাবুকেই আবার শিল্পী সংসদে। তার কারণ হচ্ছে অর্ধেন্দুবাবু বিকাশ রায়, জহর রায়, উত্তম কুমার যখন অভিনেত্রী সংঘ ছিল সেই সময়ে উত্তম কুমার তার সভাপতি ছিল, এবং অভিনেত্রী সঙ্গে উত্তম কুমারকে তখন ওই জমানা বামফ্রন্টের জমানা ছিল সেই, তো তখন উত্তম কুমারকে বিভিন্নভাবে ওই ভিয়েতনাম যুদ্ধের পরিপ্রেক্ষিতে তখন শিল্পীদের ভিয়েতনামবাসীর পাশে দাঁড়াতে হবে এইরকম একটা ডাইরেক্টিভ দেওয়া ছিল বামপন্থী শিল্পীদের কাছে। তো অভিনেত্রীর সঙ্গে তখন বেশ কিছু মানুষ ছিলেন তারা ওই ভাবধারায়, মানে আপনি বলতে চাইছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, দিলীপ রায় ইত্যাদি ইত্যাদি। তো তখন উত্তম কুমার তখন বলেছিলেন যে আমার পাশের বাড়ির লোকটাই অভুক্ত, তো আগে তার কথা ভাববো না আমি ভিয়েতনামবাসীর কথা ভাববো, যেটা খুব জাস্টিফাই। তো সেটা ওদের মনোপুত হয়নি, ওরা বিপ্লবী, তো অনেক সুদূর মানুষের জন্য আগে ওরা ভাবে। তো ওই ভাবনা চিন্তা থেকে উত্তম কুমার যেহেতু সহমত হলেন না, সেই কারণে ওকে হেকেল হতে হলো, উত্তম কুমারকে বিভিন্নভাবে অপমানিত করতে আরম্ভ করলো। এবং এদের মধ্যে কিছু মানুষ উত্তম কুমার চোর বলে পোস্টারও মেরে দিল ময়রা স্ট্রিটের দেয়ালে। সেটা উত্তম কুমার একদিন সকালবেলায় মর্নিং ওয়াক বেরিয়েছেন, সুপ্রিয়া দেবী সেটা দেখতে পেয়েছেন, দেখতে পেয়ে উত্তম কুমারকে দেখালেন, এবং উত্তম কুমার এত ব্যথিত হলেন
এবং এর পরিপ্রেক্ষিতে উনি তখন অভিনেত্রী সংঘ থেকে বেরিয়ে এসে শিল্পী সংসদ গঠন করলেন। এই গঠনের সময় তখন অর্ধেন্দ্র মুখার্জি, আপনি ভাবুন, একটা লোক চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, 10টা ছবি প্রোডাকশন করেছেন। ওনার যে প্রোডাকশন হাউস ছিল আজ প্রোডাকশন, আজ অর্থাৎ অর্ধেন্দ্র, বরকির জ্বর অর্থ হচ্ছে জীবেন বোস, আজ প্রোডাকশন। তো তাদের প্রোডাকশন হাউসে অন্তত 10-15টা ছবি ছিল তখনকার দিনে। প্লাস উনি অভিনেতা ছিলেন, বড় অভিনেতা ছিলেন। তো এবং মানে বিয়ে করেননি, সেই একটা বিরাট অ্যাডভান্টেজ ছিল। তো এইসব মানুষ তখন শিল্পীদের কথা ভাবতেন, শিল্পীদের পাশে দাঁড়ানো। তার মানে অর্ধেন্দ্রবাবু ঢুলি ছবিতে উত্তম কুমারকে বাদ দিলেও সম্পর্কটা খারাপ হয়নি? না না, সম্পর্ক তখনকার দিনে তো একটা প্রিন্সিপালের ব্যাপার ছিল, কিন্তু কোথাও মনোমালিন্য ছিল না, বা এমনি মতাদর্শের লড়াই ছিল, কিন্তু কারোর সঙ্গে কারো বিভেদ থাকতো না। এই জিনিসটা তখনকার দিনে অনেক শিক্ষণীয় ব্যাপার ছিল। সাধারণত আমি আবার একটু গোড়ার দিকে চলে যাচ্ছি, প্রথম উত্তম কুমারের সঙ্গে আপনার কবে দেখা হলো? আমার সঙ্গে উত্তম কুমারের দেখা হলো 1973 সালে। আমি যখন বিষ্ণুপা থিয়েটারে অভিনয় করি, সেই সূত্রে বিকাশ রায়, তরুণ কুমার আমাকে শিল্পী সংসদের মেম্বার করে শিল্পী সংসদে পাঠালেন। পাঠানোর পরে তখন ওখানে অর্ধেন্দ্র মুখার্জি সম্পাদক ছিলেন। উনি তখন আমাকে বিভিন্ন কাজে উত্তম কুমারের বাড়িতে পাঠানো আরম্ভ করলেন। কোথাও চেক সই করতে হতো আমাদের, দুস্থ শিল্পীদের একটা ফান্ড ছিল, প্রতি মাসে তার টাকা ডিসবার্স করতে হতো। উত্তম কুমার সভাপতি, উত্তম কুমারের সই দেখলে তবে, বিকাশ রায় ছিলেন ট্রেজারার, জহর রায়। তো জহর রায়ের বাড়িতে যেতাম, জহর রায় দেখে বলতেন উত্তম সই করেছে? আমি বললাম হ্যাঁ দাদা। তখন জহর রায়ের সামনে সেই চেক বইটা দিলে উনি ট্রেজারার হিসেবে সেখানে সই করতেন। আর একটা কথা, এই যে অর্ধেন্দ্র মুখার্জি, উনি জহর রায়কে পাটনা থেকে নিয়ে এসেছিলেন। উনি একটা টেলারিংয়ে দোকানে জহর রায় কাজ করতেন, সেখান থেকে ওনাকে আনেন। এবং আরও একজন বিখ্যাত মানুষ অনিল চট্টোপাধ্যায়, তাকেও ভাগলপুর থেকে অর্ধেন্দ্র মুখার্জি আনেন, এবং তার 4th অ্যাসিস্ট্যান্ট হিসেবে চলচ্চিত্রে উনি সহকারী হিসেবে ইন্ট্রোডিউসড হন। তার মানে বিকাশ রায় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে চতুর্থ বা সহকারীদের সহকারী হিসেবে যে কাজ করেছেন, তার মূল হোতা তাহলে এই অর্ধেন্দুবাবুই। মানে তার হোতা নন, কিন্তু তার চলচ্চিত্র পরিচালনায় তখন 4টে করে অ্যাসিস্ট্যান্ট ছিল, 1st, 2nd, 3rd, 4th। তা ওই 4th অ্যাসিস্ট্যান্ট যে একদম নিউ কামার, সে 4th অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইন্ট্রোডিউসড হলো। তারপরে তো বিকাশবাবু অভিনয়ের ক্ষেত্রে সেইভাবে না, অনিল চট্টোপাধ্যায়ের কথা বলছি। পরে তো উনি ওখান থেকে সুইচ ওভার করে উনি অভিনেতা হয়ে তো বিখ্যাত একটা চলচ্চিত্র অভিনেতা হিসেবে স্বীকৃতি লাভ করেছিল, যেটা মেঘে ঢাকা তারা। এবার আমরা সরাসরি চলে আসছি উত্তম কুমারের কবে থেকে একেবারে সরকারিভাবে আপনি পিএ হলেন? অ্যাকচুয়ালি ওই যে 1973 সালে, সেই 73 সালে শিল্পী সংসদের যে অফিস সেক্রেটারি হিসেবে আমি কাজ করতাম, এবং সেই সুবাদেই উত্তম কুমারের সঙ্গে আমার যাতায়াত, এবং সেখানে যাবতীয় শিল্পী সংসদ সংক্রান্ত কাজে উত্তম কুমারের একদম সঙ্গে তার ছায়াসঙ্গী হিসেবে কাজ করতাম। তো সেটা ওই 1973 সাল থেকে শুরু হয়েছিল, এবং বেশিরভাগটাই শিল্পী সংসদ সংক্রান্ত ব্যাপার। আর উত্তম কুমারের তো আলাদা কোনো সংগঠন ছিল না। এখনকার দিনে যেমন মানুষ 26টা সংগঠনের সভাপতি আর চেয়ারম্যান হয়ে বসে থাকেন, উত্তম কুমার ওই শিল্পী সংসদ ছাড়া আর কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না, এবং উনি মনোপ্রাণে, হৃদয়ে, অনুভূতিতে, ভালোবাসায় একদম পুরো শিল্পী সংসদ হয়ে উনি সারা জীবনটা ওনার ব্যয় করেছে। মানে তিনি তো নিজেই তখন একটা প্রতিষ্ঠান, সুতরাং এই প্রতিষ্ঠানের বাইরে যদি কোনো প্রতিষ্ঠানের প্রতি তার মমত্ব থাকে, ভালোবাসা থাকে, তাহলে সেটা শিল্পী সংসদ। এক্স্যাক্টলি। এবং যার জন্য ওই শিল্পী সংসদ উনি যখন গঠন করলেন, তখন ফার্স্ট ওনার অবজেক্ট হলো যে যারা তার আগেকার যারা শিল্পী ছিল, বেসিক্যালি তখন তো প্রফেশনাল স্টেজগুলো খুব রমরমা ভাব, স্টার থিয়েটার, মিনার্ভা থিয়েটার, বিশ্বরূপা,
কাশী বিশ্বনাথ মঞ্চ সফল, তখন লোকের একটা নাটক দেখার একটা বিরাট একটা আগ্রহ এবং এক্সট্রা চেয়ার দেওয়া হতো তখনকার নাটকে, হাউসফুল হয়ে গেলে। তো সেইখান থেকে শিল্পীরা আসতেন এবং সেই শিল্পীরাই আবার চলচ্চিত্র অভিনয় করতেন এখানে শনি রবি বৃহস্পতিবার। এই শিল্পীদের মধ্যে যাদের কাজ আজ আছে কাল নেই, তো এইসব শিল্পীরা তারা খুব আর্থিক অনটনের মধ্যে দিন কাটাতে আরম্ভ করলেন। এবং সবথেকে বড় ব্যাপার, উত্তম কুমার তার আগের প্রজন্মের যেসব শিল্পী তাদেরকে খুব সম্মান করতেন। তো যাদের সঙ্গে অভিনয় করেছেন তার আগেকার যারা বিশেষ করে মহিলা শিল্পী বা যারা পুরুষ শিল্পী যারা, তো তাদের যে আর্থিক অবস্থা দুরবস্থার কথা তার কানে আসতে থাকার ফলে তিনি তখন প্রতিজ্ঞা করলেন যে না, এদের পাশে দাঁড়াবার জন্য একটা ফান্ড তৈরি করতে হবে যেখান থেকে তাদের প্রতি মাসে একটা পেনশনের মতো টাকা আমরা দিতে পারি। তো সেই সংকল্পে উনি প্রথমেই থিয়েটার আরম্ভ করলেন, প্রফেশনাল নাটক। তো সেই প্রফেশনাল নাটকে ওই আলিবাবা নাটকটা সেটা মঞ্চস্থ হয়েছিল। তো সেই আলিবাবা নাটক উনি অভিনয় করলেন। তারপরে আমাদের ওখানে তখন বিন্দুর ছেলে বলে এবং শরৎচন্দ্রের চরিত্রহীন এইসব নাটক, মিশর কুমারী বলে নাটক, এইসব তখনকার দিনে সাকসেসফুল নাটক, প্রফেশনাল আর্টিস্টদের দ্বারা অভিনীত, সেই সব নাটক আরম্ভ হলো। ওখানে ছোলা এবং মুড়ি খেয়ে আমরা রিহার্সাল দিতাম এবং সব বড় বড় শিল্পী তারাও তাই করতেন। তো ওই এর শতরঞ্চির দাওয়ায় বসে ওই সব শিল্প সৃষ্টি হয়েছে, নাটক হয়েছে, ফান্ডরেজ হয়েছে। কিন্তু তখন দেখলেন যে টিকিটের রেট ছিল বা তার থেকে যে অর্থ, সেই অর্থ দিয়ে বিরাট কিছু করা যাবে না। তারপরে আমরা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানও করতাম, কেননা সাংস্কৃতিক সঙ্গীত জগতের শিল্পীরাও আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু সেটা খুব সাফিসিয়েন্ট হলেন না। তখন উনি বনপলাশির পদাবলী, সেই রমাপদ চৌধুরীর গল্প, সেই গল্পটা কিনে ওই বনপলাশির পদাবলী ছবিটা শুরু করে দিলেন। এবং ওই যে বনপলাশির পদাবলী ছবি নিজেই পরিচালনা করলেন এবং মুখ্য চরিত্রে উত্তম কুমার এবং আমাদের শিল্পী সংসদের যত শিল্পী তাদেরকে ওর মধ্যে একত্রিত করে তাদের দ্বারা অভিনয় করে সেই শিল্পী সংসদের বনপলাশির পদাবলীর ছবিটা চলচ্চিত্রায়িত হলো। এবং রঞ্জিত পিকচার্স প্রাইভেট লিমিটেড বলে যে সংস্থাটি ছিল তারা এগিয়ে এলো, এসে তারাই সব টাকা দিল। আমাদের শুধু হলো কি, আমরা বিনা পয়সায় অভিনয় করলাম বলে যে মানে আর্টিস্ট কস্ট যেটা, সেটা বেঁচে গেল। তো সেইভাবে চলচ্চিত্রটা, এবং তারপরে সেই ছবিটা তো আপনার পশ্চিমবঙ্গ সরকার ট্যাক্স ফ্রি করলেন তখনকার দিনে, এটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়, এবং ট্যাক্স ফ্রি করলেন এবং বিপুলভাবে সেই ছবিটা সাফল্য লাভ করলো, যে ছবিটা থেকে এখনও আমরা টাকা পাই। এবং ওই ছবির টাকা দিয়ে প্রথমেই ওই দুস্থ শিল্পীদের মাসিক পেনশন প্রকল্প চালু হলো। এই পেনশনকে এখনও চালু আছে, যেটা আমরা এখনও প্রতি মাসে প্রায় 30 জন দুস্থ শিল্পীকে তাদের হাতে টাকা আমরা পৌঁছে দিই আমরা। তো সেটা ওই উত্তম কুমারের নির্দেশিত। যে উত্তম কুমার দাপিয়ে বেরিয়েছেন, এমন একটা সময় কি এসেছিল, আপনি যেহেতু তার পাশেই থাকতেন, আপনি বললেন যে ছায়া সঙ্গী, সেখানে উত্তম কুমার একেবারে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, কারণ তিনি অনেকটা ধার দেনায় জড়িয়ে পড়েছিলেন, বা তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি যাত্রা করবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। যখন বোম্বেতে ওই ছোটসি মুলাকাত ছবি সেভাবে বক্স অফিসে সাফল্য লাভ করলো না, সেই সময়ে ওই ছবি প্রডিউস করতে গিয়ে ওনার প্রচুর টাকা ধার দেনা হয়ে গেছিল, এবং সেই ধার দেনা মেটাতে অনেকের কাছে হায়ার ইন্টারেস্টে টাকা নিতে হয়েছিল তাকে, সেই টাকাগুলো শোধ করার তাগিদা এসে যাচ্ছিল। তো এই অবস্থায় তিনি মানসিকভাবে অবশ্যই ভেঙে পড়েছিলেন, কিন্তু তার বেশ কিছু ছবির উনি প্রযোজকও ছিলেন, যেমন হারানো সুর, সপ্তপদী, এইসব ছবি। এবং ওনার যে NT1 যে স্টুডিও, সেই স্টুডিওরও ওনার কিছুটা অংশীদার ছিলেন উনি, ওখানে পার্টনার ছিলেন উনি। তো পরবর্তীকালে এইসব ধার শোধ করার জন্য উনি ওই ছবিগুলো, সেই রাইটগুলো উনি বিক্রি করে দিলেন আর কি। এবং সুপ্রিয়া দেবীর সঙ্গে জোট বেঁধে
বেশ কিছু ছবি তখন ওরা দুজনে অভিনয় করতে আরম্ভ করলেন এবং তার মাধ্যম দিয়ে আস্তে 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 সেই টাকা পয়সাগুলো উনি শোধ করতে সামর্থ্য হলেন। তো সেই সময়টা মানুষের জীবনে তো একটা বড় একটা মানে দুঃসময় বলা যায়। তো যাই হোক, উত্তম কুমার মানে মানুষ হিসাবে তো কারো কখনো অন্যায় করেছে বলে আমার মনে হয় না। আর সৎ মানুষ, তো সৎ মানুষ হলে কারো খুব একটা অসুবিধা হয় না বলে আমার মনে হয়। তাই তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন এবং মানুষের মঙ্গলের জন্য কাজ করতেন। তো সেই জন্য তিনি সেই যাত্রায় অবশ্যই উতরাতে পেরেছিলেন বলে আমার ধারণা, এবং সেটা অবশ্যই হয়েছিল। উত্তম কুমার কি ঈশ্বর বিশ্বাসী ছিলেন, মানে ঘোরতর ঈশ্বর বিশ্বাসী? অবশ্যই, তার কারণ তিনি তো গণেশ পুজো করতেন, তার বাড়িতে তো গণেশের অধিষ্ঠান। পয়লা বৈশাখ, এই প্রসঙ্গে একটা কথা বলি। আমি পয়লা বৈশাখে একদিন ওই একটা পয়লা বৈশাখে সকালবেলায় জাস্ট ওনার বাড়িতে ঢুকেছি, হঠাৎ দেখছি দরজা খুলে দিল বংশী বলে ওনার যে বিশ্বস্ত হয়েছিল। তারপরে দেখছি একটা নারায়ণ মূর্তি, উনি অঙ্গবস্ত্র পরে আর ধুতি পরে আর একটা অঙ্গবস্ত্র জড়িয়ে খালি গায়ে, সে অপূর্ব দৃশ্য। সেই দৃশ্য আমি কল্পনা করতে পারি না। তো এবং ওই যে ঠাকুর মানে যেটা গণেশের মুখ, সেটা আজও পূজিত হয়। সেটা এই সুপ্রিয়া দেবীর বাড়িতে ওর মেয়ে সোমা আছে, ও এখনও পুজো করে সেই গণেশ। এবং আপনারা সবাই জানেন যে লক্ষ্মী পুজো তাদের বাড়িতে, গিরিশ মুখার্জি রোডের বাড়িতে আজও মহা সমারোহে পালিত হয়। এটা উত্তম কুমার চালু করেছিলেন। তো সেই পুজো আজও তার বাড়িতে সেইভাবেই সমাদৃত হয় আর কি। উত্তম কুমারের পিএ হিসেবে তো দীর্ঘ 8 বছর কাজ করেছেন। তো উত্তম কুমারের মারা যাওয়ার পর আপনার কি কখনো ইচ্ছে হয়েছিল অন্য কোনো অভিনেতার পিএ হিসেবে কাজ করার? উত্তম কুমারের সঙ্গে যে মানুষ সংযুক্ত থাকবেন বা কাজ করবেন তার সঙ্গে, সেই মানুষের পক্ষে অন্য কোনো শিল্পী বা মানুষের সাথে কাজ করার তার সম্ভব হবে না। কারণ যে ভালোবাসা তার থেকে পেয়েছে সেই মানুষ, সেটা কারোর থেকেই পাওয়া সম্ভব নয়। সাধারণত আপনি তো অনেক মানুষকে দেখেছেন, মানে সাংস্কৃতিক জগতে আপনি 50 বছর ধরে বিভিন্ন ব্যক্তিত্বের কাছে এসেছেন। মহানায়ক যেমন তাকে চিনতেন, তেমন অনেক গায়ক গায়িকা, কাকে বাদ দেব, সবাইকে চেনেন এবং সেই স্বর্ণ যুগে সবাই আপনার পরিচিত। আজকেও দেখছেন। সত্যি কি উত্তম কুমার ব্যক্তিত্বের সঙ্গে অন্য কারোর ব্যক্তিত্ব আপনার কি মানে মনে হচ্ছে যে সত্যি একটা বিরাট ফারাক ছিল? এটা শুধু ব্যক্তিগত ভালোবাসা না, আমি সেই প্রসঙ্গে একটা কথা বলি। মানে ব্যক্তিত্বর যে প্রশ্নটা বললেন, সেই প্রশ্নে উত্তম কুমার যখন স্টুডিওতে ঢুকতেন, সেই সময় যারা স্টুডিওতে যেসব ধরুন সাধারণ মানুষও এসেছেন হয়তো শুটিং দেখতে, বা হয়তো কোনো টেকনিশিয়ান, সবাই কিন্তু একটা সম্মানের জন্য সবাই রাস্তার যে স্টুডিওর যে রাস্তা, সেই রাস্তার পাশে তারা দাঁড়িয়ে পড়তেন এবং বলতেন দাদা আসছে, দাদা আসছে। এটা কিন্তু ভয়ে নয়, একদম ভক্তিতে, এবং এতটাই সম্মান তাদের করতো যে তার ওই ব্যক্তিত্বর কাছে। তো উত্তম কুমারের ব্যক্তিত্বর কাছে কোনো ব্যক্তিত্বই মানে দাঁড়ানো সম্ভব নয়। এবং তিনি দাঁড়ালেই যেন মাথা উঁচু করে কথা বলা যায় না, মাথা নিচু করে কথা বলতে হতো, এতটাই তার ব্যক্তিত্ব ছিল। তার চেহারার এমনই সম্মোহনী একটা শক্তি ছিল, যে শক্তিতে কোনো মানুষ মাথা উঁচু করে তার সামনে চোখে চোখ রেখে কথা বলা সম্ভব নয়। সাধনবাবু, আমি একটা প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে আমাদের শোনা কথা, আপনি শুধু বলবেন এর সত্যতা আছে কি নেই। 3 ভুবনের পাড়ে রিলিজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের জয়ধ্বনি চতুর্দিকে। কলকাতা শহরে একদিন উত্তমবাবুর গাড়ি দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। উত্তমবাবু দেখতে চেয়েছিলেন ছবিটা কেমন চলে। ছেলেরা নাকি এসে উত্তম কুমারকে বলেছিলেন 3 ভুবনের পাড়ে, সেখানে আমরা জানি সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপে অসাধারণ গান আছে, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি। সৌমিত্র বাবুর এই পারফরমেন্স নিয়ে উত্তম কুমারকে অপমান করা হয়েছিল, এটা কি সত্যি?
এটা বোধহয় সত্যি নয়। তার কারণ আমি নিজেও জানি যে সৌমিত্রদার কোনো ছবি যদি খুব ভালো চলতো বা হিট করতো, উত্তমদা হয়তো অনেক রাত্রে সৌমিত্রদাকে ফোন করে বলতেন যে পুলু, তোর এই ছবিটাই কিন্তু দারুণ অভিনয় হয়েছে রে, আমি খবর পেয়েছি। তো এই যে অ্যাপ্রিসিয়েশন, সে অ্যাপ্রিসিয়েশন দুজনের মধ্যে এতটাই ছিল এবং এতটাই বোঝাপড়া ছিল, এবং উত্তম কুমার কাউকে কখনো কোনো হিংসা করতেন না। তার ফলে এসব মানে তখনকার দিনে যে ম্যাগাজিন বা নিউজ পেপার বা সাংবাদিকতা, সেগুলোর খবরের একটা শীর্ষবিন্দু হয়েছিল বলে আমার ধারণা। তো এটা একদমই সম্ভব নয়। কিন্তু এটাকে একদম উড়িয়ে দেওয়ার মতো, বিশেষ করে যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়রা বাম রাজনীতির আন্দোলনের আবহে বড় হচ্ছেন, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়রা ঋত্বিক কুমার ঘটককে সেই হিসেবে আমল দিচ্ছেন না, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়রা সেই সময় আইপিটিএ, গণনাট্য, বাম ধারা সাংস্কৃতিক বলয়ের বৃহত্তর বলয়ের সঙ্গে আছেন। সবচেয়ে বড় কথা, সত্যজিৎ রায় তার মতো মানুষ, সেই মানুষের স্নেহনন্দ, যাকে ইংরেজিতে বলে ব্লু আইড বয়, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কখনো মনে হয়নি উত্তম কুমারের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কফি হাউসে তখন কিছু ইন্টেলেকচুয়ালরা বসে এই কফি খেতেন আর এইসব আড্ডায় এই তুফান তুলতেন। তো তাদেরই কিছু অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাদের মধ্যে আরেকজনের কথা আজকে প্রয়াত হয়েছেন, যদিও বলা উচিত হবে কি হবে না জানি না, বুদ্ধদেব ভট্টাচার্য। উনিও এই উত্তম কুমারকে শিল্পী বলে মনে করতেন না, উনি মনে করতেন যে সৌমিত্র চট্টোপাধ্যায় বোধহয় অভিনেতা। তো এই রকম ভাবধারার কিছু মানুষ তখন অবশ্যই ছিল, এবং সেটা সম্ভবত 70-এর দশকে এবং 80-র দশকে। পরবর্তীকালে উত্তম কুমার মারা যাওয়ার পর যে মূল্যায়ন হয়েছিল, সেই মূল্যায়নের বসে তারা তখন পরে বুঝতে পারে যে তাদের ধারণাটা ভুল ছিল, এবং তারাও পরে উত্তম কুমারের যে ছবি দেখেছে, পরবর্তীকালে যেসব ছবি এসেছে বা দেখেছে, তার যে মূল্যায়ন হয়েছে, হওয়াতে তারাও নিজেরা অনুতপ্ত হয়েছে বলে আমার বিশ্বাস। আবার এখানে একটা প্রশ্ন আছে, আমি জানি সেই সময় আপনি নিশ্চয়ই নিতান্তই তখন হয়তো ছাত্র, বা আপনি তখন বহরমপুরে থাকেন। সত্যজিৎ রায়ের নায়ক, সত্যজিৎ রায়ের নায়কে অনেকে ছবিটা দেখে সত্যজিৎ রায়ের ছবি, অনেকে উত্তম কুমারের অভিনয়ের জন্য ছবিটা দেখেন। কিন্তু অনেকে বলেন এই নায়ক নিয়ে, সত্যজিৎ রায়ের নায়কে অন্য কাউকে কিন্তু বাছেননি, বেছেছিলেন উত্তম কুমারকে। যদিও ব্যক্তিগত স্তরে উত্তম কুমার এবং সত্যজিৎ রায়ের দারুণ সম্পর্ক ছিল, এটা বোধহয় কেউই বলবে না। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে এই যে নায়ক যে গল্পটা বা স্টোরিটা, এটা তো কোনো লেখকের না, এটা সত্যজিৎ রায়ের নিজস্ব। অতএব তখনকার দিনের নায়ক একটা ছবি উনি করবেন ঠিক করলেন। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, বা ওনারও অনেক অকপট অনেক জায়গায় স্বীকারোক্তি ছিল, যে উত্তম কুমারকে দেখেই সেটা উনি নায়ক গল্পটা লিখেছিলেন এবং ছবিটা উত্তম কুমারকে নির্বাচিত করেছিলেন। এটা আমার সুপ্রিয়া দেবীর কাছ থেকে শোনা, যে একবার ওই সৌমিত্রদা থাকতেন তখন ওই লেক অ্যাভিনিউতে থাকতেন, সেটা মেনকা সিনেমার পেছনের ওখানে। তো সত্যজিৎ রায় সেখানে উপস্থিত ছিলেন, সুপ্রিয়া দেবী, উত্তম কুমারও ছিলেন কোনো একটা অকেশনে। তো তখন সত্যজিৎ রায়কে সৌমিত্র চট্টোপাধ্যায় অনুযোগ করেছিলেন যে নায়ক ছবিটার ক্ষেত্রে ওনাকে কেন নির্বাচিত করা হলো না। তখন সত্যজিৎ রায় বলেছিলেন যে নিজের আয়নাতে একবার নিজের চেহারাটা দেখো, শুধু এই কথা বলেছিলেন। তার মানে নায়ক বলতে উত্তম কুমারকেই বোঝায়, উত্তম কুমারই নায়ক, এর বাইরে আর কাউকে ভাবা যায় না, ভাবতে পারতেন না সত্যজিৎ রায়। সেই কারণেই নায়ক সৃষ্টি হয়েছে, এবং সেটা সত্যজিৎ রায়ের কল্পনার নায়ক হচ্ছে উত্তম কুমার, এবং সেই দাবিটা উত্তম কুমার অভিনয়ের মাধ্যম দিয়ে পূরণ করে দিয়েছেন। অবশ্যই এই উত্তম কুমারের নায়ক ছবিতে প্রথম দিনেই তো গোলযোগটা বেঁধেছিল। যখন মেকআপ ম্যান বসে আছেন, উত্তম কুমার গিয়ে বসে পড়লেন, বলছেন কি এবার মেকআপটা শুরু করো।
মেকআপ ম্যান ছুটতে ছুটতে সত্যজিৎ রায়ের কাছে গেলেন, গিয়ে বললেন যে উত্তম কুমার মেকআপ চাইছেন, এবং সত্যজিৎ রায় এসে বললেন মেকআপ ছাড়া ছবিতে অভিনয় করতে হবে। তারপরের ঘটনা সবাই জানেন। উত্তম কুমারকে তিনি আশ্বস্ত করলেন যে তুমি কোনো চিন্তা করো না, আগামীকাল সমস্ত প্রিন্ট ওয়াশ করে প্রেক্ষাগৃহে দেখাবো, রাশ প্রিন্ট দেখে যদি মনে হয় মেকআপ লাগবে তখন দেখা যাবে। এবং সে রাশ প্রিন্ট থেকে তাজ্জব বনে গেলেন উত্তম কুমার, এবং উত্তম কুমার আর মেকআপ ব্যবহারের কথা বলেননি। এবং তিনি অনেককেও বলেছেন যে মেকআপ ছাড়াও এত সুন্দর ছবি তোলা যায়, এটা জানলে তো এত মেকআপ নেওয়ার প্রয়োজনই নেই। ঠিক এই প্রসঙ্গে তনুজা যখন অভিনয় করতে এসেছিলেন উত্তম কুমারের সঙ্গে প্রথম, তখন উনি উত্তম কুমারকে দেখে অভিভূত হয়ে গেছিলেন। এবং একটা ছবিতে উত্তম কুমার এবং তনুজা সামনাসামনি, তা তনুজা শুধু উত্তম কুমারকেই দেখে যাচ্ছেন। তা উত্তম কুমার খুব অস্বস্তি বোধ করে ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? তো বললো যে না না, আপনার এত সুন্দর আপনার চেহারা আর সেটাই আমি দেখছি এবং ফিল করছি। তো আমার মনে হয় যে উত্তম কুমারের যে সুদর্শন যে চেহারা, যে ব্যক্তিত্বময় চেহারা, সেই চেহারাটা নায়ক করার পক্ষে উপযুক্ত। এবং অভিনেতা যে নায়ক, ছবির যে অভিনেতা নায়ক যে উত্তম কুমার, সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো মেকআপের প্রয়োজন ছিল। সত্যজিৎ রায় সেক্ষেত্রে ঠিকই করেছিলেন যে মেকআপ ছাড়াই হবে। আপনাকে ধন্যবাদ এই অসাধারণ ঘটনাটা শোনানোর জন্য। কিন্তু তনুজা হন বা অন্য যে কেউ হন, উত্তম কুমারকে অবাক হয়ে অভিভূত হয়ে মেয়েরা দেখে একেবারে তারা অবাক বিস্মিত হয়ে যাবে, পলক পড়বে না চোখের, এটা তো কোনো ঘটনা নয়, এটা খুব স্বাভাবিক। এই জন্যেই তো তিনি ম্যাটিনি আইডল। ম্যাটিনি আইডল হচ্ছেন তারাই যে সমস্ত স্টারদের মহিলারা দেখার জন্য প্রেক্ষাগৃহে যান। কিন্তু আপনি আপনার 8 বছর জীবনে সুপ্রিয়া দেবী ছাড়া অবশ্যই কোনো এমন মহিলাকে দেখে অভিভূত হয়ে পড়েছিলেন মহানায়ক, আপনার কোনো ব্যক্তিগত স্মৃতিচারণায় আছে? দেখুন, আমি মানে উত্তম কুমারের পরলোকের পরে আমি সুপ্রিয়া দেবীর কাছ থেকে যেটা শুনেছি, উনি উত্তম কুমারকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা তোমার কাছে এত মেয়েদের কেন এত মেয়েরা তোমার কাছে হুমড়ি খেয়ে পড়ে বা এরকম তোমার, তখন উত্তম কুমার বলেছিলেন যে শোনো, আগেকার দিনে যে গোয়াল ঘর ছিল গ্রামের, এই গোয়াল ঘরে গরু থাকতো। আমরাও ছোটোবেলায় দেখেছি, আমরা মফস্বলের ছেলে। তো গরুর পিঠে কিছু গরুর পোকা জন্মাতো, তাকে বলতো গরুর পোকা। সেগুলো তোমরা দেখো না, ঠিক এত বড় বড়, গ্রামে যারা থাকে তারা বুঝবে। তো উত্তম কুমার বলতেন যে এরা আমার গরুর পোকা। তো গরুর ঘাড়ে গিয়ে বসছে, গরু বুঝতে পারছে না, গরুর কোনো অনুভূতি নেই। তো এই হচ্ছে উত্তম কুমার। আর একটা এই প্রসঙ্গে বলছি, উত্তম কুমার 40 দিনের জন্য আমেরিকা গিয়েছিলেন। তো আমেরিকায় যে বিখ্যাত ছবিগুলোও দেখেছি আমরা, দেখেছেন তো সাহেব বেশে উত্তম কুমার, এবং সেখানে উত্তম কুমারের একটা অনুষ্ঠানে তার অ্যাপিয়ার করার কথা। তো উত্তম কুমার আসবে বলে হাউসফুল হয়ে গেছে। এইবার ওখানকার আমেরিকায় যারা তখনকার দিনে যেসব প্রতিষ্ঠিত মানুষজন, তখনকার দিনে আমেরিকায়, এটা 78 সালের আগেকার ঘটনা, তো তাদের ঘরের মেয়েরা এবং স্ত্রীরা তারা উত্তম কুমারকে দেখবে এবং তার একটা সই সংগ্রহ করবে বলে বিশাল লাইন পড়ে গেছে। তো তখন উদ্যোক্তাদের মধ্যে একজন, তারা তখন ওইটাকে ক্যাশ করার জন্য প্রত্যেকের থেকে $5 করে নিয়ে বলে উত্তম কুমারের সঙ্গে দেখা করিয়ে দিয়ে আর একটা করে সই, মানে তখনকার $5 মানে আজকের দিনে প্রায় 30,000 টাকার সমান। তাহলে আপনারা জাস্ট এটা ফিল করার চেষ্টা করুন যে ওই 30,000 টাকা দিয়ে একটা মহিলা খালি উত্তম কুমারের একটা সিগনেচার কালেকশন করা, এবং সেই মহিলারা সে মহিলা নয়, আমেরিকায় সুপ্রতিষ্ঠিত মানুষজনের তাদের ঘরের স্ত্রী এবং মেয়েরা। এর থেকেই উত্তম কুমারের জনপ্রিয়তা, তার মেয়েদের তার প্রতি যে কোনো কারণে শ্রদ্ধা, ভালোবাসা এবং তাকে
কেউ ভাবতো আমার স্বামী যদি এইরকম হয়, কেউ ভাবতো আমার যদি দাদা এরকম একটা থাকে। আমার মনে হয় না দাদা সবাই ভাবে এটা সাধারণ। না না, এটা ঘটনা, এটা ঘটনা। কারণ দেখুন, এটা ঘটনাই। তার কারণ হচ্ছে কি যে অসাধারণ সব চরিত্র সৃষ্টি করেছেন। তো যেসব চরিত্র, যেসব অভিনয়, সেই অভিনয়ে সেটা অবশ্যই। আপনি বলতে চাইছেন ম্যাটিনি আইডলের তকমা কখনো কখনো তার ছেড়ে বেরিয়ে এসে অভিনেতা উত্তম কুমার এক্স্যাক্টলি তার স্ফুরণ ঘটেছে চলচ্চিত্রে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কেউ ভাবতো আমার এরকম একটা ছেলে হলে ভালো হতো। এই যে আমাদের মা, মাসি বা ঠাকুরমা, তারাও তো উত্তম কুমারের ফ্যান ছিলেন। তো তাদের বয়সটা উত্তম কুমারের থেকে বেশিই ছিল তখনকার দিনে। তো তারা তো ভাবতো যে এইরকম একটা যদি আমার ছেলে হতো। মানে তার অভিনয়ের মাধ্যম দিয়ে, তার চেহারা, তার ব্যবহারিক জীবন, সমস্তটা দিয়ে একটা সমাজকে একদম কি বলবো, স্বপ্নের জালে উনি আটকে রেখেছিলেন। এছাড়া আজকে আপনি বলুন তো, এত বছর পরেও একটা মানুষের জনপ্রিয়তা। কালকেই আমার কাছে একটি ছেলে, দেবাশিস মুখার্জি বলে, সে লন্ডনে যায়, ও তবলা সঙ্গত করে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কিরে, লন্ডনে উত্তম কুমারের জনপ্রিয়তাটা কি? বললো, সাধন দা, আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। তুমি ভাবতে পারবে না যে ওখানে বাঙালি এখনও ওই পশ্চিমবঙ্গ, মানে বাংলা শিল্পী বলতে ওই একজনকেই বোঝায়, উত্তম কুমার, এবং তার কোনো বিকল্প নেই। তো সেটা আজও সমাদৃত সমানভাবে। তো এটা আপনি কি ব্যাখ্যা করবেন? তো আজকে কবে উত্তম কুমার মারা গেছে? 1980 সালে। আজকে প্রায় 99 বছর, শতবর্ষ আসছে সামনের 25-এ। তো তিনি একটা সমাজকে এমনভাবে আটকে রেখেছিলেন যে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন ক্লাসিফিকেশনের মানুষ, তাদেরকে তার নিজের ঘরের ছেলে এবং তাদের একদম ঘরের মানুষ হিসেবেই তারা ভাবতেন। মানে আপনি বলতে চাইছেন বাংলা কালো রোম্যান্টিসিজমের তুঙ্গ মুহূর্ত সাদা কালোই উত্তম। একদম ঠিক, একদম ঠিক। তার কারণ আজকে প্রায় 44 বছর হয়ে গেছে, আজও সদর্থক। কারণ এখনও আমি চলচ্চিত্র উৎসব করি উত্তম কুমারের, এই নন্দনে 15 দিন ধরে চলচ্চিত্র উৎসব করছি, এখনও বিপুল সাহা। এবং সবথেকে বড় কথা, এখনও 12 বছরের একটি ছেলে, সে, আমি 30টা ছবি দেখিয়েছি, 15টা ছবি বাবা মার সঙ্গে, ওই একটি ছেলে আর ওর দিদির বয়স 14 বছর, ছেলেটির বয়স 12 বছর। তারা রেগুলার ওই ছবি 14টা 15টা ছবি রেগুলার এসে দেখে গেল। তো এর থেকে আপনি কি বলবেন? এর কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা দেওয়া যায়? উত্তম কুমারকে কোনো ব্যাখ্যায় রাখা যাবে না, ধরা যাবে না। ছোটবেলায় তো আপনি নিজে উত্তম কুমারের ছবি দেখেছেন যখন বহরমপুরে থাকতেন। অবশ্যই দেখেছি। আমরা তো সিনেমা, স্কুল পালিয়ে সিনেমা চলে যেতাম, এবং একটা ছবি যদি বড় হতো, তখন বাড়িতে যে ঘড়িটা ছিল সেটা 3টেয় শো শুরু হতো, ওটাকে 4টে করে দিতাম, আবার ঘুরে এসে 1 ঘন্টা পিছিয়ে দিতাম। এই করে ছবি দেখতাম, কারণ বাড়িতে তো ধরা পড়ে যাব। তো এইভাবে ছবি দেখতাম। তো আমরা মানে ছবি, তখনটা এক সামাজিক ছবি, তো সেই কারণে যে ছবির মাধ্যম দিয়ে সমাজ উপকৃত হয়েছে, মানুষের সঙ্গে মানুষের যোগসূত্র তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। আপনি ভাবুন না, একটা ছবি তপন সিনহার, গল্প হলো সত্যি। তো একটা বাড়ির যে একটা কাজের লোক, সে একটা পুরো বাড়িকে কিভাবে সংগঠিত করে দিল, বাড়ির সব ভেদাভেদ সব ভুলিয়ে দিল। এটাই তো একটা চলচ্চিত্রের একটা মাধ্যম, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাকে বড় করার। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. দীর্ঘ 8 বছর আপনি ওনার সাথে থেকেছেন, তো ওনার সাথে থেকে ওনাকে কাছ থেকে জানারও একটা সুযোগ হয়েছিল। তো অভিনেতা উত্তম কুমার না সাধারণ মানুষ উত্তম কুমার, ওনার কোন দিকটাকে আপনি এগিয়ে রাখবেন? আমার মনে হয় যে উত্তম কুমারের অসাধারণ মানুষ উত্তম কুমার, আমার মনে হয় সেটা
অসাধারণ মানুষটাই প্রযোজ্য, কারণ অভিনেতা হিসেবে তার সৃষ্টি তো শেষ হয়ে যায়নি, তিনি তো হঠাৎ চলে গেলেন। তার মানে তারও আরও সৃষ্টি করার ব্যাপার ছিল, হয়তো নায়কের থেকেও আরও বড় কোনো অভিনয় তার মাধ্যম দিয়ে আসতো। কিন্তু মানুষ উত্তম কুমার ছোটোবেলা থেকে যে পরোপকারী মানুষ উত্তম কুমার, সেটার বোধহয় কোনো তুলনা নেই। আর আরেকটা বড় কথা, মানুষ একটা সাধারণ কথায় মানুষের কথা, কিন্তু একটা সেলিব্রিটি উত্তম কুমার, সেই সেলিব্রিটি একটা মানুষের তার পরিচয় বা তার চরিত্র কী হবে সেলিব্রিটি হওয়ার পরে, সেটা বড় কথা। সেই ওই জায়গায় উঠে একটা মানুষ কীরকম থাকবে সেটা সবথেকে বড় কথা। যে কোনো দিকেই ধরুন, একটা রাজনীতিবিদ হোক কি একটা অভিনেতাই হোক কি একটা সঙ্গীত শিল্পী হোক, তো তারা ওই উচ্চতার উঠে তারপরে নিচের তলার মানুষরা তাদেরকে কতটা দেখবে, কতটা ভালোবাসবে, তাদের প্রতি তার সমাজের প্রতি কী কর্তব্য থাকবে, সেই কর্তব্যটা তো একমাত্র উত্তম কুমারকে ক্ষেত্রেই আমি দেখেছি আমার জীবনে। তো সেটার কোনো তুলনা নেই, সেটা অসীম এবং সেটা আকাশের মতো একটা বিস্তৃত। তার মানে সাধুদা, আপনি যখন উত্তম কুমারকে দেখেছিলেন তখন উত্তম কুমার সুপ্রতিষ্ঠিত, একেবারে খ্যাতির মধ্য কবরে রয়েছেন। তিনি কি কখনো কখনো তার হাবে ভাবে বা ইন্ডাস্ট্রির হাবে ভাবে বোঝা যেত আমি ইন্ডাস্ট্রি? সেটা কখনোই মনে হয়নি। তার কারণ আমি ওই প্রসঙ্গে আরেকটা কথা বলছি। একবার এই যখন 1980 সালের ওই সময়টায়, 80 সালের আগে যখন খুব বিদ্যুৎ সংকট ছিল, আপনাদের মনে আছে লোডশেডিং হতো, সেই লোডশেডিংয়ে বাংলার চলচ্চিত্র শিল্প বিপর্যস্ত ছিল। তো সেই অবস্থায় টেকনিশিয়ানরা কাজ হারাচ্ছিল, তাদের কাজ হচ্ছিল না, কেননা ফিল্ম না হলে তো তাদের প্রয়োজন হবে না। তো সেই কারণে প্রত্যেকেই মার খাচ্ছিল, প্রযোজক থেকে আরম্ভ করে পরিচালক থেকে আরম্ভ করে কলাকুশলী প্রত্যেকেই। তো এইবার ঠিক হয়েছিল যে এটা নিয়ে একটা দরবার করা হবে, কোথায় না দিল্লিতে ইন্দিরা গান্ধীর কাছে, যে এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা করা হোক এবং চলচ্চিত্র শিল্পের, যেটা আজ অবধি ঘোষণা করা হয়নি, যেটা আলো যাতে থাকে। তো সেই ব্যাপারে একটা ডেমনস্ট্রেশন দেওয়ার কথা এবং তাতে সত্যজিৎ রায় যাওয়ার কথা ছিল। তা সত্যজিৎবাবু যে কোনো কারণেই হোক গেলেন না লাস্ট মোমেন্টে। তখন উত্তম কুমারের কাছে তারা এসে আবদার করলো যে দাদা আপনাকে যেতে হবে, আপনি ছাড়া পশ্চিমবঙ্গে আর সে সময় রিপ্রেজেন্ট করার মতো কোনো মানুষ নেই। উত্তম কুমার সেই সময় তার পরের দিনই শুটিং ছিল, সেই শুটিং ক্যান্সেল করে সেই নিজের টাকাতে প্লেন ফেয়ার দিয়ে সেই চলচ্চিত্র টেকনিশিয়ানদের জন্য সেই রিপ্রেজেন্টেশন দিতে গিয়েছিলেন দিল্লিতে। তো এর থেকেই একটা প্রমাণ পাওয়া যায় যে উত্তম কুমার তার যে সহশিল্পী ছিলেন বা যারা কলাকুশলী ছিলেন বা সাধারণ মানুষ ছিলেন, তাদের জন্য কতটা তিনি তাদেরকে সাহায্য করতেন বা তাদের পাশে দাঁড়াতেন। এটা একটা বিরাট একটা ইনস্ট্যান্স। আর অন্য প্রসঙ্গে একটা বলি, সেটা হচ্ছে আপনারা হয়তো শুনে থাকবেন, ইতিহাস বলে প্রশান্ত মহলানবিশ, আপনারা জানেন প্রশান্ত মহলানবিশ, রানী মহলানবিশ। একবার তার যখন পৃথিবী বিখ্যাত পরিসংখ্যানবিদ, তো পরিসংখ্যানবিদ রবীন্দ্রনাথের ছায়াসঙ্গী, তো উনি যখন গত হয়েছেন তখন রানী মহলানবিশ তখন উনি ছিলেন। সেই সময় তার বাড়ির টেলিফোন বকেয়া হয়ে গেছিল প্রায় 5,000 টাকা। সেটা আমি বলছি 1980 সালের আগে, 78 সাল ওই রকম সময়। তো উত্তম কুমারের কাছে, উত্তম কুমার এদের সব খবরাখবর রাখতেন, যোগাযোগ রাখতেন। উত্তম কুমার তখন সেই 5,000 টাকা নিজের কাছ থেকে সেই টাকাটা দিয়ে দিয়েছিলেন, যেটা আজকের দিনে 5 লক্ষরও বেশি টাকা। তো এই 5 লক্ষ টাকা দেওয়ার মতো আজকের দিনে কোনো শিল্পী কি পশ্চিমবঙ্গে আছে, কোনো সেলিব্রিটি কি আছে? এইরকম একজন মানুষের একজন টেলিফোনে কোনো প্রচারও করেননি। না। আর সবথেকে বড় কথা যেটা, সেটা বলা প্রাসঙ্গিক, উত্তম কুমারের এই প্রসঙ্গে আর একটা কথা বলছি, সেটা হচ্ছে যে একটা ছবি শুটিং হচ্ছে। তো আপনারা বোধহয় সবাই জানেন জমালয় জীবন্ত মানুষ বলে ভানু বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, সেই ছবির যে রাইটার গৌরসি,
উনি অভিনয় করেছিলেন, তিনি জমালয়ের ওই খাতা নিয়ে বসেছিলেন, চিত্রগুপ্ত। তা উনি একবার শুটিং করছেন, উত্তম কুমার আছেন, তা গৌরদাকে আমিও দেখেছি একটা ফতুয়া পরে, একটা ছোট পাজামা পরে সেই হাওড়ার ওখান থেকে ঘাড়ে ব্যাগ নিয়ে চলে আসতেন, বোঝাই যেত না অত বড় ব্যক্তিত্ব। আর আগেকার ম্যাক্সিমাম ছবিতেই আপনি পুরনো ছবিতে দেখবেন গৌরদা আছেন। তা গৌরদা বারবার ডায়লগ ফেল করছেন, তা উত্তমদা সেটা লক্ষ্য করেছেন। লক্ষ্য করে গৌরদাকে গিয়ে বললেন, কী ব্যাপার গৌরদা, আজকে আপনাকে অন্যমনস্ক মনে হচ্ছে? বললো, হ্যাঁ কী করব, আমার মেয়ের বিয়ে, 2000 টাকা বড় দরকার, আমি জোগাড় করতে পারি। উত্তম কুমার কিছু বললেন না। পরের দিন আবার শুটিংয়ে এসছেন গৌরদা, উত্তমদা আলাদা ডেকেছেন, ডেকে একটা খামের মধ্যে খাম দিয়ে ওনাকে দিয়েছেন, দিয়ে বলেছেন, গৌরদা এটা আপনি খুলবেনও না, বলবেনও না কাউকে, আপনি এটা নিয়ে চলে যাবেন। গৌরদা যথারীতি নিয়ে চলে গেছেন, গিয়ে খাম খুলে দেখছে ওর মধ্যে 5000 টাকা। গৌরদা অবাক হয়ে গেছেন, বলে সে কি, তো 2000 টাকা আমি বলেছিলাম, তাহলে উত্তম ভুল করেছে। ওখানে পাড়ার যে ক্লাব ছিল সেখান থেকে ল্যান্ডলাইন ফোন ছিল, সেই ফোন করে উত্তমদার বাড়িতে 2টো টেলিফোনের লাইন ছিল। উত্তমদাকে ফোন করেছেন, করে বলছেন যে, উত্তম তুমি যে খামটা দিয়েছো তার মধ্যে 5000 টাকা, আমার তো 2000 টাকা দরকার ছিল। বললো, না 2000 টাকা আপনার দরকার ছিল ওটা নেবেন, আর 3000 টাকা আমার দিক থেকে আপনি মেয়েকে কিছু কিনে দেবেন। তখনকার দিনের এই 5000 টাকা আজকের দিনে অন্তত 10 লক্ষ টাকার সমান। এটা আপনাদের যারা দেখছেন চ্যানেলে বা আপনারা যারা আছেন তারা একটু উপলব্ধি করার চেষ্টা করবেন, সেই 10 লক্ষ টাকা আজকের দিনের সেই মূল্য উত্তম কুমার সেই গৌরদাকে দিয়ে দিয়েছেন। গৌরদা উত্তম কুমার জীবিত থাকা অবস্থায় উনি শিল্পী সংসদ অফিসে আসতেন অর্ধেন্দু মুখার্জির কাছে, আমি দীর্ঘদিন দেখেছি, কোনো দিনই বলেননি। মৃত্যুর পরে তখন গৌরদার কাছ থেকে এইসব ঘটনা জানতে পারি। আপনাকে বলেছিলেন? আমাকেই বলেছে। এবং আরও একটা ঘটনা এই প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে সুশীল দাস বলে একজন কমেডিয়ান আর্টিস্ট ছিল। সেই সুশীল দাস বিখ্যাত, সুশীল দাস না, সুশীল চক্রবর্তী বলে ছিল, সুশীল দাস ছিল। ও থাকতো ভবানীপুরে। তা ও প্রায় ময়রা স্ট্রিটে যেত আর উত্তমদার কাছে বিভিন্ন ওসিলায় টাকা নিয়ে আসতো। তো একদিন ওই সিঁড়ি দিয়ে, ও কাঠের সিঁড়ি ছিল ময়রা স্ট্রিটে, তা ও টাকাটা ওই নিয়ে আস্তে আস্তে গুনতে 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 সিঁড়ি দিয়ে নামছে, আর তরুণ কুমার ওখান থেকে উঠছে সিঁড়ি দিয়ে। সেই তরুণ কুমারকে দেখেই ও টাকাটা পেছনে লুকিয়ে ফেলেছে। তরুণ কুমার তো দেখে নিয়েছে, দেখে নিয়ে তারপর ওপরে গিয়ে দাদাকে এরকম অনুযোগ করছে, হ্যাঁ দাদা তুমি আজকেও সুশীলকে এরকম টাকা দিলে? বলে, কি করব, ওর যে বোনের বিয়ে। বললো, সে কি, ওর তো কোনো বোনই নেই। উত্তম কুমার তখন বলছেন, সে তো আমিও জানি, কিন্তু একটা শিল্পীকে সে অপমানিত হয় সেটা উনি কখনো চাইতেন না বা করতেন না। এর থেকে মহান শিল্পী, মহানুভব মানুষ আর কোথায় পাবেন? এইরকম অসংখ্য নিদর্শন আছে বলে আজকে হয়তো সারাটা দিন কেটে যেতে পারে। দুই পৃথিবীর ছবি, শিল্পী সংসদ, একদিকে উত্তম কুমার, তার পেছনে অজস্র মানুষ, এবং তার মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র সাধন বাগচি মহাশয়, অন্যদিকে তরুণ কুমার, বিকাশ রায়। সত্যি কি দুই পৃথিবী নিয়ে একটা সাংঘাতিক গন্ডগোল হয়েছিল, শুধুমাত্র শিল্পী সংসদের মধ্যে নয়, দুই ভাই উত্তম কুমার আরেকদিকে তরুণ কুমার। এটা অবশ্যই সত্যি কথা, বলতে ইয়ে নেই। সেটা হয়েছিল যে দুই পৃথিবীতে উত্তম কুমারের ভাইয়ের যে চরিত্রটা ভিক্টর ব্যানার্জি, অ্যাকচুয়ালি সেই সময় ভিক্টর ব্যানার্জিকে কেউ সেভাবে চিনতেন না। তার কারণ ও একটা ছবিতে অভিনয় করেছিল শতরঞ্জ কি খিলাড়িতে সত্যজিৎ রায়, এবং একটা সিন ছিল, একটা ন্যারেটারের ভূমিকায় ছিল। তো জহুরির চোখ উত্তম কুমার সেটা ওই ছবিটা দেখেছিলেন, দেখে চরিত্র যে দুই পৃথিবীর যে খলনায়কের যে চরিত্রটা সেইটা ভিক্টরকে সাজেস্ট করেছিলেন, উনি ঠিক করেছিলেন। তো আমি উত্তমদার বাড়িতে গেছি, আর তখন প্রায় ভিক্টর চলে আসতেন। ও তো থাকতো ওই হোচিমিন সরণিতে, তো ওইখান থেকে হেঁটে উত্তমদার বাড়ি কাছাকাছি। তা আমাকে উত্তমদা বললেন যে তুমি ভিক্টরকে নিয়ে যাও, আর আমাদের মেম্বার না হলে
আমাদের ছবিতে অভিনয় করা যাবে না, মানে শিল্পী সংসদের মেম্বার হতেই হবে, অভিনেতা হতে হবে। সেই তো আমি নিয়ে গেলাম। তো তারপরে স্ক্রিপ্ট পড়া হবে। এইবারে ভিক্টর ব্যানার্জিকে ঠিক করা হয়েছে, এদিকে আমাদের শিল্পী সংসদের বৃহৎ অংশ তারা ভিক্টর ব্যানার্জিকে চেনে না, তারা সেই চরিত্রটা অসীম কুমারকে দিয়ে করাবে এইরকম মনস্থির করে ফেলেছে। কিন্তু আমরা একটা কমিটি থেকে, একটা জেনারেল মিটিং থেকে, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং করে ওয়ান ম্যান কমিটি করে দিয়েছিলাম। তাতে একজনই এই ব্যাপারটা ঠিক করবে, সে হচ্ছে উত্তম কুমার। তো তার ফলে কী হলো, উত্তম দা ওই ভিক্টরকে ঠিক করলেন। আর এরা তখন উত্তম কুমারের উপর বিদ্রোহ করলো কীভাবে, না স্ক্রিপ্ট পড়া হবে, স্টুডিওতে স্ক্রিপ্ট পড়া হচ্ছে। তো বিকাশ দা, তরুণ কুমার, অনিল চ্যাটার্জি এরা সব এলো না, স্ক্রিপ্ট পড়া হচ্ছে সেই কাজ। তো তখন কী হলো, উত্তম কুমার আহত হয়েছিলেন, আপনি তো সামনেই ছিলেন, ভীষণভাবে আহত হয়েছিলেন এবং পরে সেই সব চরিত্রগুলো কম্প্রোমাইজ করতে হয়েছিল। বিকাশ দার চরিত্রটা পাঠ করেছিল ভুবন রায়চৌধুরী বলে একজন অভিনেতা ছিলেন, স্টার থিয়েটারে অভিনয় করতেন তখন, প্রফেশনাল স্টেজ স্টার থিয়েটারে ভুবন দা অভিনয় করলেন। তার মানে দুই পৃথিবীতে বিকাশবাবু, বিকাশ রায়, তরুণ কুমার, অনিল চ্যাটার্জি এদের অভিনয় করার কথা ছিল। অবশ্যই ছিল, কারণ তাদেরই চরিত্র এগুলো। বিকাশ দার চরিত্রটা হচ্ছে ওই ওর দাদার পাটটা, সুপ্রিয়া দেবীর দাদার পাটটা, ওই ব্যক্তিত্ব, ওই বিপ্লবী, সেই পাটটা ওটা বিকাশ দার পাট। বুড়োদার পাট হচ্ছে ওই তরুণ ওই উত্তম কুমারের যে প্রেসের যে অফিস ছিল, ওই যে আমি আবার চলে এসেছি, খাওয়ার অর্ডার দিতে, খাওয়ার অর্ডার দিতেন যে পাটটা, ওটা একটা কমেডি। আপনি বলছেন না চরিত্রগুলো যেন ভেসে উঠছে নতুন ভাবে। তো সেই চরিত্রটা, এইবারে এই চরিত্রটা কে করবে, তখন আমাদের একজন মেম্বার ছিল, পলতায় থাকতো, সজল ঘটক, ভালো অভিনয় করতো। তো সজলকে তখন করা হলো যে সজল ওই চরিত্রটা করবে। সজল সাকসেসফুলি, উত্তমদাও চিনতেন সজলকে অভিনয়ের সূত্রে, তা সজল সেটা সাকসেসফুল অভিনয় করলেন। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে শিল্পী সংসদের ছবি আর উত্তম কুমার, এর বাইরে আর কিছু লাগে না। সেখানে কে অভিনয় করলো কে করলো না এই ম্যাটার করে না। আর ওই ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে আনন্দ শঙ্কর ছিলেন এবং ভিক্টরের স্ত্রীর চরিত্রে তনুশ্রী শঙ্কর অসাধারণ অভিনয় করলেন ওই ছবিতে। তো সেই কারণে ছবিটা তো খুব সাকসেস হয়ে গেল। এবং বুড়োদার একটা সমস্যা ছিল, তরুণ কুমার একটু সহজ সরল টাইপের মানুষ ছিলেন, প্রভাবিত। বিকাশ দা তখন বিরাট ব্যক্তিত্ব ইন্ডাস্ট্রিতে, বিকাশ রায়, উত্তম কুমারের মতো লোক সমীহ করে কথা বলতো বিকাশ দাকে। এবং ইন্ডাস্ট্রিতে তখন বিকাশ দার একটা বিরাট পজিশন ছিল, উনি একদিক থেকে লয়ার ছিলেন এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। তো সেই কারণে বিকাশ দার তারা প্রভাবিত হয়েছিল। অনিল দার সঙ্গে বুড়োদার মানে তরুণ কুমারের একটা খুব ছোট ভাই দাদা ভাইয়ের একটা রিলেশন ছিল, অনিল দার দ্বারা প্রভাবিত ছিল। এই কারণে বুড়োদা ওই পরবর্তীকালে অনিল চ্যাটার্জি, বিকাশ রায়, তরুণ কুমারের সঙ্গে সম্পর্ক ঠিক হয়েছিল। হ্যাঁ, পরবর্তীকালে সেটাও একটা ব্যাপার। বিকাশ দা এই যে ছোট ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির খবর তো চাউর হয়ে চারিদিকে প্রচার হয়ে গেল যে উত্তম কুমারের সঙ্গে বিকাশ রায় এবং এদের, এ তো ভাই ভাই, এ তো আলাদা ব্যাপার। কিন্তু বিকাশ দার যে হচ্ছে না, মিলমিশ হচ্ছে না, ওই এতে অভিনয় করেনি, এটা ইন্ডাস্ট্রিতে চাউর হয়ে যাওয়ার ফলে কী হলো, যে ছবিতে উত্তম কুমার আছে সেই ছবিতে বিকাশ রায়কে কেউ রোল দিচ্ছে না। এবার বিকাশ দার কাজ নেই ইন্ডাস্ট্রিতে। এটা উত্তম কুমার হঠাৎ একদিন বিকাশ দার সঙ্গে স্টুডিওতে এক জায়গায় দেখা হয়ে গেল। তারপরে বললো, কী ব্যাপার বিকাশ দা, তোমাকে আজকাল দেখি না স্টুডিওতে। বললো, কেন, আমাকে তো কেউ ডাকে না। বললো, সে কি, উত্তম দা ভালো মানুষ, উনি কখনো এইসব নিয়ে মাথা ঘামাতেন না। তো উনি তখন বললেন, সে কি তাই? তখন একটা ছবির স্ক্রিপ্টের ব্যাপার ট্যাপার চলছিল, তখন ডিরেক্টরকে বললো এই চরিত্রটা বিকাশ দা করবে। তো এইভাবে বিকাশ দা ফিল্মে আবার অভিনয় করলেন, যেটা রঞ্জিত দার ক্ষেত্রেও হয়েছিল। রঞ্জিত মল্লিকের তো কাজ ছিল না দুই পৃথিবী ছবি করার আগে। রঞ্জিত দা খবর নিয়েছিলেন, নিয়ে রঞ্জিত দাকে ওই দুই পৃথিবীতে মাস্টারমশাইয়ের যে চরিত্রটা ছিল, গানের মাস্টার, সেই চরিত্রে রঞ্জিত দাকে দিল। তো এইবার রঞ্জিত দা শিল্পী সংসদের রঞ্জিত মল্লিকও মেম্বার ছিলেন। তা রঞ্জিত দা তখন
তখন রঞ্জিতা তো কাজ নেই, কিন্তু উত্তম কুমার কত সম্মান করতো। ডিরেক্টর এবং প্রোডাকশনের লোক উত্তম কুমারের কাছে এসেছে ডেটগুলো বুক করবে এতে, তখন উত্তম কুমার বললো, সে কি তোমরা আমার কাছে এসেছো, আগে রঞ্জিতের কাছে যাও, ওর কি ডেট আছে না আছে দেখো। রঞ্জিতদা বলছে আমার তো সব ডেটই খালি। অথচ কত বড় সম্মান করতো একটা আর্টিস্টকে, যে রঞ্জিতদা আগে রঞ্জিতের কাছে রঞ্জিতের ডেটগুলো আগে নাও। এটা একটা মহান শিল্পী ছাড়া হয় না, সম্ভব নয়। অনেক বড় মনের হৃদয় রাখতে হয়, তার জন্য ওই জায়গায় উঠতে হয়। এইগুলো এক একটা ইনস্ট্যান্স যেগুলো আজকের দিনের শিল্পীদের শিক্ষণীয়। অভিনেতা হিসেবে এবং মানুষ হিসেবে উত্তম কুমার একজন বিশাল বড় মাপের ব্যক্তিত্ব। আপনি বললেন যে তার সাথে আর কারোর তুলনা হয় না, তাকে আমরা মহানায়ক বলে চিনি। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে আজকাল বাংলা ইন্ডাস্ট্রির অনেক অভিনেতাকেই মহানায়ক বলে উপাধি দেওয়া হয়। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি আপনার মনে হয় যে কোথাও মহানায়ক উত্তম কুমারকে কোথাও গিয়ে ছোট করা হচ্ছে? বা এটা হচ্ছে কি, যারা স্বঘোষিত মহানায়ক, মানে নিজেরাই নিজেদের মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করছে, আর কিছু মানুষ, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের নিজেদের সুবিধার জন্য কাউকে কাউকে মহানায়ক হিসেবে ঘোষণা করে দিচ্ছে। খুব তাৎপর্যপূর্ণ আপনার কথা, এটা খুব তাৎপর্যপূর্ণ আপনার এই কথা। লাভের ব্যাপার হয়তো কোথাও আছে, সেটা আমরা ঠিক বুঝতে পারি না। তো সেইভাবে সেই মর্যাদাটাকে ক্ষুণ্ণ করছে বলেই আমার মনে হয়। আপনার মন্তব্য থেকে এটা বোঝাই যাচ্ছে যে উত্তম কুমার একজন বৃহৎ এবং সহৃদয় একজন ব্যক্তি ছিলেন। কিন্তু পেজ 3 তো সেই সমস্ত খবর নিয়ে চলে না, তারা তো জল্পনা এইসব নিয়েই চলে। তো সেই সময়ও ছড়িয়েছিল সুপ্রিয়া দেবীর মেয়ে সোমার সম্পর্কে, সোমার সঙ্গে উত্তম কুমারের একটা সম্পর্ক নিয়ে একটা জল্পনা ছড়িয়েছিল। এটা কতটা সত্যি? এটা তো অবশ্যই বাজে কথা এবং খুবই ঘৃণ্য চিন্তাধারা। তার কারণ আমি তো সোমাকে দেখছি প্রায় ওর 13-14-15 বছর বয়স থেকেই ওকে দেখছি। আর উত্তম কুমার নিজে সোমাকে কন্যা হিসেবে গ্রহণ করে দত্তক নিয়ে সে নিজে বিয়েতে সম্প্রদান করেছে। তো এটা বাঙালি হিসেবে আমাদের ভাবতে খুব কষ্ট হয়, যারা এই ধরনের মানসিক বিকারগ্রস্ত। অনেকে বলেন মানে ঘটনা নাকি এমন জায়গায় চলে গিয়েছিল, পুলিশের থানা পুলিশ হতে চলেছিল, তারপরে এই পুরো বিষয়টাই কি তাহলে পেজ 3 মানে রটনা? এখন দেখুন, উত্তম কুমার এমন একটা সেলেবল প্রোডাক্ট ছিল, সেলেবল প্রোডাক্ট, সেলিব্রিটি হিসেবে সেলেবল প্রোডাক্ট, যাকে নিয়ে তখনকার দিনে এইসব গাল গল্প এবং পত্রিকা এবং ম্যাগাজিন সেগুলো বিপুলভাবে হিট হতো, বিক্রি হতো, এবং সেটা এখনও আছে। এখনও আপনি এই 24শে জুলাইয়ের আগে বা তারপরেও যে 3 সেপ্টেম্বরের আগে যে পত্রপত্রিকা বা ইয়ে হয়, সেই সময় দেখবেন যে উত্তম কুমার সংক্রান্ত যে ইস্যুগুলো বেরোয় সেগুলো হটকেকের মতো সব নিশ্চিত হয়ে যায়। এর থেকেই তো প্রমাণ যে উত্তম কুমার প্রাসঙ্গিক, তখনও ছিল, মধ্যেও ছিল, এখনও আছে। উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সম্পর্ক নিয়েও অনেক জলঘোলা জল্পনা আছে, এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি মানুষের বোধহয় এটাও একটা রোমান্টিক কল্পনা যে রিয়েল এবং রিল লাইফ যদি এক হতো কেমন হতো। আমার প্রশ্ন, আপনি তো এরকম অনেক ঘটনার সাক্ষী যেখানে উত্তম কুমারও রয়েছেন, সুচিত্রা সেনও রয়েছেন, সত্যি সম্পর্কটা কেমন ছিল? এখন দেখুন, ওদের মধ্যে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে দুজনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং দুজনে উচ্চতার দিক থেকে তখন দুজনেই একই উচ্চতায় ছিল, বরং সুচিত্রা সেন কিছু বেশি উচ্চতায় ছিল। কেন প্রথম দিকে যে ছবিগুলো সেখানে আগে সুচিত্রা পরে উত্তম লেখা হতো, পোস্টারগুলো দেখবেন 70-এর দশকের আগে, 50 দশকে যেসব ছবি হয়েছিল সেগুলো। এবং পরবর্তীকালে যখন উত্তম কুমারের জনপ্রিয়তাটা সুচিত্রা সেনকে জনপ্রিয়তাকে ছাপিয়ে গেল, এবং সুচিত্রা উত্তম কুমারের সঙ্গে যখন সুচিত্রা সেন অভিনয় করলেন, প্রায় 29টা ছবিতে অভিনয় করেছেন, এবং এর বাইরেও
সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গেও সমপরিমাণ ছবিতে অভিনয় করেছেন, কি একটা দুটো বেশি। সুপ্রিয়া দেবীর সঙ্গেও সমপরিমাণ। এইভাবে 31টা নায়িকার সঙ্গে উত্তম কুমার অভিনয় করলেন, যেটা বোধহয় সুচিত্রা সেনের ক্ষেত্রে এতগুলো নায়কের সঙ্গে অভিনয় করা সম্ভব হয়নি। তার ফলে উত্তম কুমার মানে রেস হচ্ছে, রেসে ফার্স্ট সেকেন্ড, সেখানে ফার্স্টকে অতিক্রম করে সেই ফার্স্ট সেকেন্ড হয়ে গেল। তো এই একটা ব্যাপার ছিল। দুজনের বিরাট ব্যক্তিত্ব ছিল, দুজনেই অভিনয়ের ক্ষেত্রে টেক্কা দেওয়ার একটা চেষ্টা ছিল, কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়ার জায়গায় ছিল না। এবং মিসেস সেনও চেষ্টা করেছিলেন যে উত্তম কুমারকে বাগে আনবার বিভিন্নভাবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তার কারণ উত্তম কুমার জানতেন যে সুচিত্রা সেন একটা এমন ব্যক্তিত্বময়ী মহিলা ছিলেন যে তার ধারে কাছেও কেউ ঘাসার সময় বা সুযোগ পেত না। তো সেইটা একটা বিরাট ব্যাপার। আর সেখানে উত্তম কুমারের যেটা দরকার ছিল, উত্তম কুমার যখন ওখান থেকে চলে এসেছিলেন গিরিশ মুখার্জি রোড থেকে, সেই সময় উনি অনেক সেই রাত্রে নাকি প্রথম তিনি সুচিত্রা সেনের কাছে গিয়েছিলেন আশ্রয় চাইতে, এবং সেখানে ঠক ঠক করেছিলেন, এবং সুচিত্রা সেন তিনি বলেছিলেন যে ফিরে যেতে। হ্যাঁ, এবং ওনার কাছেও গেছিল, সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছেও গেছিলেন। তো এইসব করে যখন উনি আশ্রয়স্থল হিসেবে সুপ্রিয়া দেবীর কাছে পৌঁছলেন, এবং সুপ্রিয়া দেবী সম্বন্ধে তার যে ধারণা বা ছিল ব্যবহারিক জীবন সম্বন্ধে, সেক্ষেত্রে তার মনে হয়েছিল যে পরবর্তীকালে যে সুপ্রিয়া দেবীর এখানে থাকলে তার অনেক কাজের জায়গাটা ঠিকভাবে এগোতে পারে, এবং তিনি খুব কেয়ারফুল। সুচিত্রা সেন তো তিনি তার একটা বিরাট ব্যক্তিত্ব নিয়ে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা লাভ। তাহলে কি সেই রাত্রে উত্তম কুমার 3 জনের কাছেই গিয়েছিলেন, সুচিত্রা সেন, সাবিত্রী দেবী এবং সুপ্রিয়া দেবী? এবং আলটিমেটলি সুপ্রিয়া দেবী আমাকে, সেটা সুপ্রিয়া দেবীর কাছ থেকেই আমার শোনা যে সেই রাত্রির ঘটনা। এবং পরবর্তীকালেও সুপ্রিয়া দেবীর প্রচুর স্যাক্রিফাইস আছে। তার কারণ এই যে উত্তম কুমার যে স্টুডিওতে যেতেন, স্টুডিওর খাবার তো উনি খেতেন না, ওখানে সুপ্রিয়া দেবী নিজে রান্না করতেন, করে নিজে যখন শুটিং থাকতো না, ওনার শুটিং না থাকলেও উনিও একটা ব্যক্তিত্বময়ী মহিলা ছিলেন, তার বিরাট সাকসেস আছে। বোম্বেতে যখন সুপ্রিয়া দেবী বিরাট অভিনেতা, উনি কিশোর কুমারের সঙ্গে অভিনয় করছেন, দেবানন্দের সঙ্গে অভিনয় করছেন, তখন বোম্বে ইন্ডাস্ট্রি ওকে বলেছিল যে তুমি এখানেই থেকে যাও, উত্তম কুমার থাকতে দেয়নি সেটা। এবং উত্তম কুমার চাইতো না যে সুপ্রিয়া দেবী বোম্বে গিয়ে ওখানে অভিনয় করুক, তো সেই কারণে ওনাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। তা সেই সুপ্রিয়া দেবী এবং ওই যে পরবর্তীকালে যখন ছোটি মুলাকাত ছবি যে লস হলো, তার যে একত্রে একসঙ্গে কাজ করে যে টাকাটা দেনা শোধ করা, তাতেও বিরাট একটা ভূমিকা নিয়েছিলেন। প্লাস খুব কেয়ার নিতেন উত্তম কুমারের। তার ফলে উত্তম কুমারের এই যে দীর্ঘ যে 54 বছরটা, সেটা তার সাকসেসফুলি অতিবাহিত করার সফল হয়েছে, সেটা রাদার সুপ্রিয়া দেবীর জন্যই। অনেকে বলেন সাধন বাগচির জীবনে অভিনয়টা ঠিক করে হলো না উত্তম কুমারের আর শিল্পী সংসদ করতে গিয়ে, ঠিক? অ্যাকচুয়ালি দেখুন, উত্তম কুমারকে বোঝা খুব কম মানুষের পক্ষেই সম্ভব ছিল, এবং উত্তম কুমারের সান্নিধ্যে আসাও কম মানুষের পক্ষেও সম্ভব ছিল। তো আমার কী হয়েছিল, আমি খুব অল্প বয়সে ওনার সান্নিধ্য পেয়েছিলাম, তো এবং ওনার কিছু কাজ, কিছু তার ঘটনা, যেগুলো গভীরভাবে আমাকে এমন আটকে দিয়েছে মানসিকভাবে, যেটা থেকে আমি বেরোতে পারিনি। যেটা আজও আমি ফিল করি যে ওই উচ্চতায় থেকে যে একটা সাধারণ মানুষ বা একটা সাধারণ ঘটনা তিনি কিভাবে রিয়্যাক্ট করতেন, তিনি কিভাবে বলতেন, বা কি তার ব্যবহারিক দিকটা, সেটা কোনো মানুষের পক্ষে তার সঙ্গে না মিশলে সেটা সম্ভব ছিল না, যেটা আমার সম্ভব হয়েছে তার সঙ্গে থাকার ফলে। সেই কারণে আমি
তার থেকে বেরোতে পারিনি। এবং তাছাড়াও উত্তম কুমার আমাকেও সাহায্য করেছেন। আমিও যখন 1976 সালে আমি ক্যালকাটা কর্পোরেশনে একটা ইন্টারভিউ দিয়েছিলাম চাকরির, সেই সময়ে উত্তম কুমার আমাকে সেই সময় যে মন্ত্রী ছিলেন তার বাড়িতে নিয়ে গেছিলেন, নিয়ে গিয়ে সুপারিশ করেছিলেন যে সাধনের চাকরিটা করে দিতে। তো এটা ওই উচ্চতায় থেকে কোনো মানুষ করে না। এখন এই তো ওদেরকেই বলছিলাম যে একটা শিল্পী আর একটা শিল্পীর জায়গার জন্য সুপারিশ করে না, করবে না। উত্তম কুমার আপনার সঙ্গে মন্ত্রীর বাড়ি চলে গেলেন আপনার চাকরির জন্য? আমার চাকরির জন্য। এবং তাকে গিয়ে বললেন যে সাধনের চাকরিটা। এবং সবথেকে বড় কথা আরও একটা ঘটনা, সেটা হচ্ছে যেদিনকে সোমার বিয়ে, যে 7 পাকে ঘোরানো হচ্ছে, সম্প্রদান করে এসে সেই দিন ওই সব মন্ত্রী, তাবর মন্ত্রী, পুরো মন্ত্রিসভা তো এসে গেছিল, সেই মন্ত্রীকে ওই অবস্থায় বলছেন যে সাধনের চাকরিটা কি হলো। এটা আপনি কি করে করবেন, ব্যাখ্যা করবেন? তারপর সেই মন্ত্রী দিলেন? হ্যাঁ, অবশ্যই। যার জন্য আমি তো ক্যালকাটা কর্পোরেশনে চাকরি করলাম। আমি যাই হোক ডেপুটি ম্যানেজার হয়ে রিটায়ার করেছি। আমি শেষ দিন পর্যন্ত উত্তম কুমারের কথা মনে ছিল চাকরি জীবনে? নিশ্চয়ই, নিশ্চয়ই। না, আমার যেটা ধরার জায়গা সেটা হচ্ছে যে উত্তম কুমার যে উচ্চতায় ছিলেন, সেই সময়ে একটা মানুষ ওই উচ্চতায় থেকে একটা সাধারণ সাধন বাগচির জন্য সুপারিশ, এটা কোনো মতেই সম্ভব ছিল না কোনো ব্যক্তির পক্ষে। এই জন্যই তো মহানায়ক এবং মহানায়ক না, মানব, একদম ভগবানের আসনে আছে। মানে সবার কাছে উত্তম কুমার মহানায়ক হলে আপনার কাছে উত্তম কুমার মহামানব? অবশ্যই মহামানব, একদম ভগবান সমতুল্য মানুষ। এবং আরও কিছু কিছু ঘটনা আমি পর্যবেক্ষণ করেছি, অনুধাবন করেছি, তার কাছ থেকে শিখেছি অনেক কিছু, তার মূল্যায়ন করা যাবে না। তো সেটা আমার নিজের মধ্যেই রেখেছি। কখনো হয়তো সাক্ষাতে আবার সময় সুযোগ হলে আপনারা ডাকলে আবার আসবো, এসে আবার সেই সব সম্বন্ধে আরও রেখাপাত করব। এবার আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাই। উনি যে অভিনয় করতেন গানের দৃশ্যে, এমন তার সুন্দর, প্রত্যেকটা তার লিপের ঠোঁটে এবং গানের এক অসামান্য যে এই যে সম্মিলন, যাকে অনেকে আমরা সিং করা বলি, তার সঙ্গে অভিব্যক্তি, এই গানগুলোকে নিজেও প্র্যাকটিস করতেন, গান গাইতেন? এক্স্যাক্টলি। আমার নিজেরই মনে আছে আমি অসাধারণ ছবিতে উত্তম কুমারের অ্যাসিস্ট্যান্টের পাঠ করছি। চরিত্রটা হচ্ছে যে উত্তম কুমার একটা পরোপকারী মানুষ, সে সমাজের সব মানুষের উপকার করে বেড়ায়। তার অসাধারণত চমক দেওয়ার জন্যই আপনি ওনার পিয়ের ভূমিকায়। হ্যাঁ, সেটে গিয়ে দেখছেন আপনি? সেটে গিয়ে দেখছি আমি। এটা একটা সিকোয়েন্স ছিল, সেখানে আমার একটা কবিতা পাঠ ছিল, সেখানে আবৃত্তি করছি এই ওনার সামনে আর কি, তা একটা অনুষ্ঠানে। আর এটা ছিল আর একটা অনুষ্ঠান, একটা মহিলার বিয়ের জন্য ফান্ড তৈরি করতে হবে। তা উনি ভালো গান করতেন, তা উনি গানের একটা অনুষ্ঠান যেমন মফস্বলে হয় আর কি, মেলা ওই প্যান্ডেল করে। এখন আপনারা দেখতে পাবেন না ওই ধরনের অনুষ্ঠান, কিন্তু তখনকার দিনে হতো। তো প্যান্ডেল করে গান হচ্ছে, আর আমি অ্যাসিস্ট্যান্ট। আমি ওই বলছি যে পর্দা খোলো, আলো জ্বেলে দাও, এই ওনার যে চরিত্রটা ছিল সেই চরিত্র নাম ধরে বলছি উনি আসছেন বলে সবাইকে লিফলেট, তখনকার দিনে লিফলেট ছিল যে প্রত্যেককে একটা করে দেওয়া হতো, সেইটা বিলি করছি আর ওইটা বলতে যাচ্ছি। তো তারপরেই ওই গানটা ছিল, আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল, এমনতর ভালো মানুষ মেলে না আর কারো। এই গানটা ছিল অসাধারণ ভঙ্গিমায়, উনি মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড এমন অ্যাকশান নিলেন, নিয়ে গানটা ধরলেন স্পেলবাউন্ড। মানে কি অসাধারণ তার ওই টাইমিং, অন্যদিকে অধ্যাবসায়, কারণ এটা তো তিনি তখন অনুশীলন করে এসেছেন। একদম ঠিক তাই। এবং আরও একটি ঘটনা, বোম্বেতে জুহুতে উনি একটা ট্রানজিস্টার নিয়ে ওই বিচে দিয়ে হাঁটছেন। তো মান্নাবাবু তখন বোম্বেতে ছিলেন, তা মান্নাবাবু ওই যেতে যেতে দেখছে উত্তম কুমার একটা ট্রানজিস্টার নিয়ে যাচ্ছেন। তা উত্তমদাকে তখন বলছে, কী উত্তম, তুমি উত্তম বাবু বলতেন, মান্নাবাবু সবাইকেই বাবু বলেই ডাকতেন আর কি। কী ব্যাপার উত্তমবাবু, আপনি এটা কী করছেন? এতে বললো, না এই গানের ওই রিহার্সাল করছেন,
যে গানটা ফিল্মে আছে গাইতে হবে, সেটা মান্নাদেরই গান। তো সেইটা উনি ওইভাবে সি বিচে তাহলে কি ওটা ট্রানজিস্টার ছিল না টেপ রেকর্ডার ছিল? হ্যাঁ, ট্রানজিস্টার টেপ রেকর্ডার আচ্ছা। সেই একসঙ্গেই ছিল ওটা তখনকার দিনে, সেটা আমার বাড়িতেও এখনো আছে। তো ওইটা নিয়ে উনি প্র্যাকটিস, সেটাই আছে? হ্যাঁ, না আমার কাছে আর অন্য একটা আছে। তো সেইটা মানে ওই ট্রানজিস্টার কাম টেপ রেকর্ডার নিয়ে ওইটা নিয়ে ও অনুশীলন করতে করতে আসছেন, গান গাইতে গাইতে আসছেন। সি বিচে কোনো ঝামেলা কিছু নেই, নিজের মনে করে গান করছেন, এতটা টাইমিং ছিল। সেটা আমি সৌমিত্রদার কাছ থেকেও শুনেছি, সৌমিত্রদার সঙ্গে যখন কথা বলেছি, ওরা অসাধারণ লিপ দিতেন। সেটা মানে শেষ দিন পর্যন্ত উত্তম কুমারকে শ্রদ্ধাই জানিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যতবার আপনার সঙ্গে কথা হয়েছে। আমি প্রথম দিকে যখন উত্তম কুমার মারা যান, মারা গেলেন, তখন অবশ্য সৌমিত্রদা বা তখন তো উনি তো অন্য ব্লগ করতেন, উনি অভিনেত্রী সঙ্গ করতেন আর কি। যাই হোক, তাদের সঙ্গে আমাদের একটা রাইভেল একটা ছিলই, অভিনেত্রীর সঙ্গে শিল্পী সংসদে। আর যেহেতু শিল্পী সংসদ উত্তম কুমার ওখান থেকে বেরিয়ে এসছেন, তো যাই হোক, এবং কিছু মানুষের ধারণা ছিল যে উত্তম কুমার চলে গেছে, এইবারে সমস্ত পাঠগুলো বোধহয় আমাদের কাছে আসবে, উত্তম কুমারের জন্য আমরা পাঠ পাচ্ছি না, মানে ওই ধরনের। তো যাই হোক, পরবর্তীকালে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিতে থাকতে থাকতে 2-5 বছর পরে যখন এইসব শিল্পী যারা এইসব কথা ভেবেছিলেন বা তারা তখন ফিল করলেন যে না, উত্তম কুমার এদের এই যে বর্তমান যে প্রজন্ম, তার থেকে অনেক 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 বেশি মানুষ ছিলেন, এবং তার মূল্যায়ন তখন করতে থাকলেন। এবং সৌমিত্রদার সঙ্গেও আমার বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার পথে ঘন্টার পর ঘন্টা সৌমিত্রদাকে আমি জিজ্ঞেস করেছি, এবং তাতে সৌমিত্রদা অকপট স্বীকারোক্তি যে ওর মতো মানুষ হয় না এবং ওর মতো অভিনেতা হয় না। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. উত্তম কুমারের কথা বলতে গিয়ে আপনি যেমন একটা উচ্ছ্বাস আপনার প্রকাশ পাচ্ছে, তার পাশাপাশি একটা আবেগেও কিন্তু আপনি ভাসছেন। এরই মধ্যে চলে যেতে হচ্ছে 1980 সালের 24শে জুলাইয়ের কথা, যেদিন একটু বিমর্ষ ছিলেন উত্তম কুমার। তার টেপ রেকর্ডার হারিয়ে গিয়েছিল, আর একটা কারণ ছিল সুপ্রিয়া দেবী, এমনটাই জানা গেছে। সেখানে তার সারা দিনটা কেমন কেটেছিল? উত্তমদা তো তার আগে ওই অগবধূ সুন্দরীর ছবি, ওই ছবির সেটে ওই বিভিন্ন সময়ে ওই ওঠানামা করতে করতে, দাড়ি কাটতে 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 ওঠানামা করতে করতে তখন একটা মাইল্ড অ্যাটাক হয় আর কি। এবং তারও আগে একটা 1978 সালে এই ফিল্ম স্টার ফেস্টিভ্যাল ক্রিকেট ম্যাচ হয়েছিল, যেটা বোম্বে, ম্যাড্রাস এবং কলকাতা, সেই সময় যে বিরাট বন্যা হয়ে গেছিল তার সাহায্যার্থে, তো এইগুলো অর্গানাইজ করেছিলেন। সেই দিনে তার 15 দিন আগে, যে খেলা যেদিনকে হয় তার 15 দিন আগেও আর একটা মাইল্ড অ্যাটাক করেছিল। তো এই রকম অ্যাটাক হতে হতে এই যে তার যে একটা বিরাট ধকল ছিল, সেই ধকলের পরিপ্রেক্ষিতে আর বাড়িতে কিছুটা অশান্তি তো ছিলই, এবং ওই দেবেশ ঘোষের যে ফ্ল্যাট, যেটা উত্তম কুমারের এবং দেবেশদার পাশাপাশি দুই বন্ধু, তারা দুটো ফ্ল্যাট কিনেছিলেন। তো ওইখানে ওরা ওই যে খাওয়া দাওয়া এবং যেগুলো হয়েছিল সেগুলো তার হার্ট অ্যাটাকের ওয়ান অফ দি রিজন বলে আমরা জানতে পারি পরবর্তীকালে। তো এখন হার্ট অ্যাটাকের তো কোনো কারণ সেভাবে বলা যায় না, যে কোনো কারণে মানুষের হার্ট অ্যাটাক হয়। তো উত্তম কুমারের এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মানসিক একটা তো ছিলই, দুশ্চিন্তা ছিল, তার পরিপ্রেক্ষিতে ওই ঘটনাটা ঘটেছে। কিন্তু 24শে জুলাই যেটা ঘটেছে সেইটা তো রাত্রির বেলায় তো তাকে বেলভিউ নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। আপনি কখন খবর পেলেন? সুনীল সেন তার চিকিৎসক ছিল। সুনীলদাকে উনি বলেছিলেন যে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, এবং আগেও যতবার হার্ট অ্যাটাক হয়েছিল সুনীল সেনই এসে দেখতেন, চেক আপ করতেন। আমরা ওই খবরটা পাইনি। আমরা খবরটা যখন পেয়েছি সেটা ভোরবেলায় 6টার সময় অল ইন্ডিয়া রেডিওর সেই প্রথম নিউজ,
মহানায়ক উত্তম কুমার পরলোক গমন করেছেন। তো আমি তখন সকালবেলায় আমার বাবা আমাকে ডেকে তুললেন। তো তোলার পর আমি তখনই ওখান থেকে ওই একটা চটি পরে আমি বেরিয়ে চলে যাই এবং সঙ্গে কিছু টাকা নিয়ে যাই। এবং সঙ্গে তখন আমি গিরিশ মুখার্জি রোডের ওই বাড়িতে সোজা চলে যাই এবং সেখানে আস্তে 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 যাই হোক জমায়েত হতে থাকলো। তারপরে তার মরদেহে নিয়ে যাওয়ার একটা গোটা কলকাতা ভেঙে পড়েছে, গাড়ি তোলা হলো। কিন্তু সেই সময় একটা পলিটিক্স আরম্ভ হয়ে গেল। যারা ওইগুলো তত্ত্বাবধান করছিলেন তারা সব অভিনেত্রীর সঙ্গে লোক ছিল। ওরা চাইছিল না যে উত্তম কুমারের জনপ্রিয়তাটাকে বিরাটভাবে সামনে আনা। তার ফলে ওরা একটা কনস্পিরেসি করলো। কনস্পিরেসি করে ওর বডিটা ওই রবীন্দ্র সদনে রাখতে দিল না এবং স্টার থিয়েটার বা শিল্পী সংসদ অফিসেও আনতে দিল না। কলকাতা শহরে অল্প একটু জায়গা ঘুরিয়ে, স্টুডিওটা ঘুরিয়ে শ্মশানে নিয়ে এলো। আর সেই সময় তো আপনারা জানেন টালিগঞ্জের যে রেল ব্রিজ, সেখান থেকে অগণিত মানুষ সেই ট্রেনে যাচ্ছিলেন। আর তখন ওইখান থেকে পুষ্প বৃষ্টি করতে করতে ফুলের বৃষ্টি করছিল আর কি। তবে উত্তম কুমার মৃত্যুর পরেও রাজনীতির শিকার 100% শিকার হয়েছেন। তার কারণ উত্তম কুমার ওরাও নিজেরাও জানতো যে এই লোকটা এতটা জনপ্রিয় যে সমস্ত বাঁধ ভেঙে যাবে, এবং ভেঙেও গিয়েছিল। তাই কত পরিবারে অরন্ধন হয়েছে অন্তত 7 দিন ধরে। আমি বেশ কিছু মানুষকে জানতাম যারা ওই মানে উত্তম কুমারের এর ছবিতে পুজো না করে জল স্পর্শ করতেন না, সেসব লোক রেগুলার আসতেন। বৈদ্যনাথ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক থাকতেন বৈদ্যবাড়িতে, উনি উত্তম কুমারের উপরে ডাক টিকিটটা উনি চালু করেছিলেন। কেন উনি তখন ওই ডিপার্টমেন্টকে রেগুলার চিঠি লিখতেন যে উত্তম কুমারের নামে ডাক টিকিট হোক। সেই সব অসংখ্য মানুষ। তো উত্তম কুমারের জনপ্রিয়তাটা তারাও জানতো, সরকারও জানতো। তো তাই এবং সে বহিঃপ্রকাশ যাতে মানুষের মধ্যে রাস্তায় নেমে না করে বা না দেখা যায়, সেই কারণে এই পলিটিক্সটা হয়েছে। অবশ্যই। সাধনবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে এই বাংলা অনেক কৃতি সন্তানের জননী। এই বাংলায় অনেক মহামানবও আছেন, এই বাংলায় বিপ্লবীরা আছেন, এই বাংলায় নোবেল জয়ী থেকে অস্কার জয়ীও আছেন। কিন্তু এইরকম মানুষ বোধহয় ব্যতিক্রমী, যার মৃত্যুর পরেও ম্যাটিনি আইডলের মরদেহ রক্ষা পায় না ষড়যন্ত্র থেকে। এই রকম মানুষ সত্যি বাংলায় আর কি কেউ আছে, যিনি আপামোর বাঙালির এখনো পর্যন্ত তার দেখতে দেখতে শতবর্ষ হতে চলেছে, এখনো তিনি মহানায়কই থেকে গেছেন। আমরা ঋণী শুধু মহানায়ক নয়, উত্তম কুমার যার কাছে মহামানব, সেই সাধন বাগচি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সাধনদা, আপনাকে আবার আসতে হবে, কারণ এখন সবে মাত্র একটা পর্ব শেষ হলো, আরও দুটো পর্ব রয়েছে। তার কারণ উত্তম কুমার আপনাকে চাকরি দিয়েছেন এবং এমন কিছু ঘটনা যা আপনি আজকে বললেন না। অবশ্যই আপনাকে কিন্তু আরও একবার আসতে হবে। অবশ্যই আসবো। উত্তম কুমারের সম্বন্ধে যাতে মানুষ জানতে পারে এবং তারা তাদের যে অজানা অনেক তথ্য সেগুলো যাতে সামনে আসে। অবশ্যই আমার যতটা জ্ঞান বা যতটা আমি ছিলাম তার সঙ্গে বা যা জানা আমার, সেগুলো অবশ্যই বলবো। এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে আর প্লাসকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।